কামার জামান ও বদুরের কাহিনী। সে বহুদিন আগেকার কথা। পারস্যের খলিদান প্রদেশে শাহরিমান নামে এক সুলতান রাজত্ব করতেন। যেমন ছিল তার সৈন্যবল, তেমনি অফুরন্ত সম্পদ। প্রজারাও ছিল সুখী। তবুও সুলতানের মনে সুখ ছিল না। তার 4 বেগম 100 বাদী। প্রতি রাতেই কারো না কারো সাথে মিলিত হতেন সুলতান। কিন্তু 20 বছরে একটাও সন্তান হলো না তার। ক্রমশই মনের সব সুখ নষ্ট হতে থাকে সুলতানের। দিনরাত শুধু ভাবেন, এত ঐশ্বর্য, এত সম্পদ, এই সিংহাসন ভোগ করবে কে? শেষে একদিন উজিরকে ডেকে বললেন, উজির, আমার তো বয়স হলো, কিন্তু এখনো সন্তানের মুখ দেখলাম না। এ দুঃখ কেমন করে ভুলি বলো? দেশের যত হাকিম ছিল তাদের সব চেষ্টাই বিফলে গেল। উজির কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সুলতান, এ দুঃখ তো শুধু আপনার একার নয়, এ আমাদের সকলের দুঃখ। জন্ম মৃত্যু তো খোদা তাআলার ইচ্ছা। মানুষের সাধ্য কি খোদার উপর খোদকারি করার? আপনি রাজ্যের যত ফকির দরবেশ আছে তাদের আমন্ত্রণ করুন, তারা খোদার কাছে প্রার্থনা করুক। হয়তো তাদের প্রার্থনায় খোদার আশীর্বাদে আপনার মনের ইচ্ছে পূর্ণ হতে পারে। রাজ্যের যত ফকির দরবেশ ছিল সকলকে আমন্ত্রণ করা হলো। সকলেই বললেন, সুলতান, আপনি খোদার শরণাপন্ন হন, ঠিকমতো রোজা করুন, রোজ নামাজ পড়ুন। 1 বছরের মধ্যেই আপনার পুত্র সন্তান হবে। 1 মাস অতিক্রম করতেই সুলতান শাহরিমানের বড় বেগম গর্ভবতী হলেন। সারা রাজ্য জুড়ে খুশির হাওয়া বইতে আরম্ভ করল। যথাসময়ে বেগমের একটি পুত্র সন্তানের জন্ম হলো। প্রাসাদে আনন্দের ফোয়ারা বইতে আরম্ভ করল। সারা রাজ্য জুড়ে শুরু হলো উৎসব। সুলতান উজিরকে নিয়ে এলেন ছেলের মুখ দেখাতে। আহা, ছেলে তো নয়, যেন এক টুকরো চাঁদ। সুলতান নাম রাখলেন কামার জামান, যার অর্থ চাঁদের আলো। চাঁদের কলার মতো একটু একটু করে বড় হয়ে উঠতে থাকে জামান। 16 বছর বয়সে পূর্ণিমার চাঁদের মতোই রূপে গুণে 16 কলায় পূর্ণ হয়ে উঠল জামান। কবিরা তার রূপ দেখে কবিতা রচনা করতে থাকে, শিল্পীরা ছবি আঁকে। অন্যদিকে মেয়েরা বলে, দুনিয়ার সব রূপ এনেই জামানকে সৃষ্টি করেছেন খোদা। খুশিতে মন ভরে ওঠে সুলতানের। একদিন উজিরকে ডেকে বললেন, উজির, আমার তো বয়স হয়েছে, ভাবছি জামানের হাতে রাজ্যের ভার দিয়ে এবার ছুটি নেব। উজির বিচক্ষণ, প্রাজ্ঞ মানুষ। কিছুক্ষণ চিন্তা করে বললেন, সুলতান, শাহজাদা জামান সব বিষয়ে রাজ্য শাসনের উপযুক্ত, কিন্তু সে সবেমাত্র শৈশব অতিক্রম করে যৌবনে পা দিয়েছে। বাস্তব জীবনের কোনো অভিজ্ঞতা লাভ করেনি। আগে সংসার জীবনে প্রবেশ করুক, দেহ মনের পূর্ণতা আসুক, তারপর রাজ্যের সব ভার তার হাতে তুলে দেবেন। উজিরের কথা শুনে খুশি হলেন সুলতান। সবার আগে প্রয়োজন জামানের শাদীর ব্যবস্থা করা। তাছাড়া নাতি নাতনির মুখ দেখতে কার না স্বাদ জাগে। তুমি জামানকে ডেকে পাঠাও, আমি আজই তার শাদীর কথা বলছি। খানিক পরেই জামান এসে পিতাকে কুর্নিশ করে দাঁড়ালো। আমাকে ডেকেছেন? হ্যাঁ বেটা, আমার বয়স হয়েছে, আজ আছি কাল নেই। রাজ্যপাট দেখাশোনা করতেও আর ভালো লাগছে না। ভাবছি তোমার শাদী দিয়ে রাজ্যের সব ভার তোমার হাতে তুলে দেব। পিতার কথা শুনে জামানের মুখ গম্ভীর হয়ে যায়। মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ছেলের ভাব দেখে সুলতান বললেন, কি হলো, কোনো কথা বলছো না যে? কি হয়েছে বেটা? জামান মাথা নিচু করে বলল, আমাকে মাফ করুন পিতা, আমি শাদী করতে পারবো না। ছেলের কথা শুনে সুলতান অবাক। বললেন, কি কারণে তুমি শাদী করতে চাও না বেটা? জীবনে আমি কোনো নারীর সঙ্গ চাই না। আমি দুনিয়ার যত বই পড়েছি সবার মধ্যেই লেখা আছে, মেয়েরা ছলনাময়ী, মায়াবিনী, মানুষকে পাপের পথে টেনে নিয়ে যায়। কবিরা বলেছেন, ওদের বিশ্বাস করো না, ওরা ছলনার আগুনে একটা রাজ্য পর্যন্ত ধ্বংস করতে পারে। আমি ওদের কোনো সংস্পর্শে আসতে চাই না। তাই ঠিক করেছি, জীবনে কোনোদিন শাদী করব না। ছেলের কথা শুনে বিচলিত হয়ে পড়লেন সুলতান। তিনি স্বপ্নেও ভাবতে পারেননি ছেলে শাদীতে অসম্মত হবে। ধীর শান্তভাবে বললেন, জামান, তুমি আমার একমাত্র বংশধর। আমার পরে তুমিই হবে এদেশের সুলতান। প্রত্যেক সুলতানকে সিংহাসনে বসবার আগে
শাদী করে সংসার ধর্মে প্রবেশ করতে হয়। যুগ যুগ ধরে এই ধারাই তো বয়ে চলেছে, কারণ একমাত্র সংসারী মানুষই রাজ্য শাসন করতে পারে, প্রজাদের সুখ দুঃখের অংশীদার হতে পারে। তাই কোনো ফকির দরবেশ রাজ্য শাসন করতে পারে না। তাছাড়া কোরআনেও আছে, বংশরক্ষার জন্য সকলকে শাদী করতে হয়। তোমাকে আমি 1 মাস ভাববার সময় দিলাম, তারপর তুমি তোমার সিদ্ধান্ত জানিও। মাথা নিচু করে জামান নিজের প্রাসাদে ফিরে এলো। দেখতে দেখতে 1 মাস কেটে যেতেই সুলতান ছেলেকে ডেকে পাঠালেন। যথারীতি মাথা নিচু করে পিতার সামনে এসে দাঁড়ালো জামান। তুমি কি কিছু মনস্থির করলে বেটা? আমার যা মত সে তো আগেই বলেছি পিতা। দুনিয়ার সব পণ্ডিতরাই বলেছেন নারী সংসারের সব অনিষ্টের মূল। যে তাদের সব সংস্রব ত্যাগ করতে পারবে সেই হবে দুনিয়ার সবচেয়ে সুখী। তাই আপনি আমাকে বিয়ে শাদীর কথা বলবেন না পিতা। ছেলের কথা শুনে মনে মনে অসন্তুষ্ট হয়ে উঠলেন সুলতান, কিন্তু জামানকে এত ভালোবাসতেন যে মুখ ফুটে কোনো কথা বললেন না। উজিরকে ডেকে পাঠিয়ে সমস্ত বৃত্তান্ত বলতেই উজির বললেন, আপনি আর কয়েকটা মাস ধৈর্য ধরে রাখুন। আশা করি তার মধ্যে শাহজাদার মতিগতি পাল্টাতেও পারে। তখন একদিন শাহজাদাকে রাজসভায় ডেকে পাঠাবেন, তারপর উপস্থিত সভাসদদের সামনে শাহজাদার শাদীর ঘোষণা করবেন। কিন্তু কাজটা কি ভালো হবে উজির? শাহজাদাকে আমি চিনি সুলতান, ইচ্ছে না থাকলেও আপনার সম্মানের কথা ভেবে আপনার মত মেনে নেবে। আর একবার শাদী হলে সুন্দরী বিবির মুখ দেখলেই সব কিতাবের কথা ভুলে যাবে। উজিরের পরামর্শ মনে ধরে সুলতানের। তখনই নিজের গলা থেকে মহামূল্যবান রত্নাহার খুলে উপহার দিলেন উজিরকে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। উজির বললেন, সুলতান, এবার আপনি শাহজাদার শাদীর কথা ঘোষণা করেন। পরদিন দরবার কক্ষে জামানকে ডেকে পাঠালেন সুলতান। পিতার আদেশে রাজসভায় এসে দাঁড়াতেই সভার মধ্যে মৃদু গুঞ্জন উঠল। এত রূপ কি কোনো মানুষের হয়? মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জামান। সুলতান ছেলের দিকে চেয়ে বললেন, বেটা জামান, আমি স্থির করেছি আমার এই সিংহাসনের ভার তোমার উপর অর্পণ করে বাকি জীবনটা বিশ্রাম নেব। কিন্তু তার আগে তোমার শাদী দিয়ে যেতে চাই। আজ এই সভায় সকলের সামনে ঘোষণা করেছি, আগামী মাসের মধ্যে কোনো সুযোগ্য বংশের সুন্দরী কন্যার সাথে তোমার শাদী দেব। মুহূর্তে জামানের মুখের ভাব পাল্টে গেল। সোজা সুলতানের মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, পিতা, আপনার এ আদেশ পালন করতে পারলে খুশি হতাম, কিন্তু আমি স্থির করেছি কোনোদিন শাদী করব না। তাই আপনার আদেশ পালন করতে পারলাম না। জামানের কথা শুনে সবার সকলে চমকে ওঠে। সুলতানের আদেশ অমান্য করা! আর নিজেকে সংযত করতে পারলেন না সুলতান। রাগে গর্জন করে উঠলেন, তোমার এত বড় স্পর্ধা, আমার আদেশ অমান্য করো? প্রহরী, আমার এই অবাধ্য ছেলেকে পুরনো দুর্গের মধ্যে বন্দি করে রাখ। যতদিন না শাদীতে সম্মতি দিচ্ছে দুর্গে বন্দি থাকবে। প্রহরীরা জামানকে নিয়ে দুর্গে আসে। বহুদিন দুর্গে কোনো মানুষজন বসবাস করে না, চারিদিকে নোংরা। প্রহরীরা ছাদের একটা ঘর পরিষ্কার করে জামানের থাকার ব্যবস্থা করে দেয়। যতই হোক, সুলতানের ছেলে বন্দি থাকলেও তার যেন কোনো অসুবিধা না হয়। জামান একটা বিছানা, কয়েকখানা পোশাক ও কয়েকটা বই সঙ্গে নিয়ে আসে। রাজপ্রাসাদ থেকেই তার খানাপিনার ব্যবস্থা হলো। বাইরে 2 জন প্রহরীকে দুর্গ পাহারার ভার দেওয়া হলো। প্রাসাদে ফিরে এসে সুলতান কিছুতেই নিজেকে স্থির রাখতে পারলেন না। জামান তার নয়নের মণি, বুকের কলিজা, তাকে শেষ পর্যন্ত ওই নির্জন দুর্গে বন্দি করতে হলো। যদি সে শাদী না করত কি আর ক্ষতি হতো? এ সবই ওই উজিরের বুদ্ধির ফল। তখনই ডাক পড়ল উজিরের, অসময়ে জরুরি তলব। হাঁপাতে হাঁপাতে এসে কুন্নিশ করে দাঁড়ায় উজির। তাকে দেখেই রাগে ফেটে পড়লেন সুলতান। তোমারই বুদ্ধি শুনে কাজ করতে গিয়ে ছেলেটাকে বন্দি করতে হলো। মনে হচ্ছে জামান নয়, আমিই বন্দি হয়ে আছি। উজির সুলতানকে সান্ত্বনা দেয়, জাহাপনা, আপনি 2 দিন অপেক্ষা করুন, দেখবেন শাহজাদার কেমন মত পাল্টে গেছে। তবুও সুলতানের মন মানে না। রাতে বিছানায় শুয়ে ছটফট করতে থাকেন। ওদিকে শাহজাদার জামানের মনের অবস্থাও ভালো নেই। সভার মধ্যে পিতাকে আঘাত দিতে হলো বলে খারাপ লাগছে। এ সব কিছুর জন্যই দায়ী মেয়েরা।
একটা মেয়েকে শাদি করলো না বলে তাকে বন্দি হতে হলো, আর যদি শাদি করত তবে বোধহয় গর্দান যেত। এ ভালোই হয়েছে, নিশ্চিন্ত মনে কিছুদিন পুঁথি পড়া যাবে। অনেক রাত অবধি পড়াশোনা করে পোশাক ছেড়ে বিছানায় শুয়ে পড়ল, আর শুতে শুতেই ঘুমিয়ে পড়ল। শাহজাদাকে ঘুমোতে দেখে তার খোঁজা দরজার বাইরে শুয়ে পড়ল, সাথে সাথেই সেও ঘুমিয়ে পড়ল। এদিকে সেই দুর্গের ঠিক পেছনেই ছিল একটা শুকনো কূপ। সেই কূপে থাকতো এক কুমারী জিন, নাম ময়মুনার, জিন সম্রাট দিমিরিয়াতের মেয়ে। প্রতিদিন রাত হলেই ময়মুনার বেরিয়ে আসতো কূপের বাইরে, তারপর পাখা মেলে উড়ে যেত দূর দেশে। সারা রাত উড়ে ভোরবেলায় আবার ফিরে আসতো কূপের মধ্যে। অন্যদিনের মতো কূপের বাইরে বেরোতেই ময়মুনারের চোখে পড়ল দুর্গের ওপরের ঘরে বাতি জ্বলছে। অবাক কাণ্ড, জনমানবহীন এই দুর্গে বাতি জ্বালালো কে? পাখা মেলে জামানের ঘরে ঢুকতেই থমকে গেল ময়মুনার। বিছানায় এ কে শুয়ে আছে? পরনে শুধু এক টুকরো ইজের, কাঁচা সোনার মতো গায়ের রং, বাঁশির মতো টিকালো নাক, গোলাপের মতো পাতলা ঠোঁট, সমস্ত মুখ জুড়ে এক অদ্ভুত লাবণ্য। বেহেস্তের দেবদূতেরও এমন রূপ হয় না। দেখে আর প্রাণ ভরে না ময়মুনারের। আপন মনেই বলে ওঠে, হায় খোদা, তোমার এমন অপরূপ সৃষ্টিকে কে এখানে নির্বাসন দিয়েছে? তার কি পাষাণের প্রাণ? তারা কি জানে না রাতের আকাশে ছেয়ে থাকে যত শয়তান জিন আর আফ্রিদি দানবেরা? একবার যদি তাদের নজর পড়ে তো সর্বশক্তিমান আল্লাহ আর সম্রাট জিন দিমিরিয়াত ছাড়া আর কারো সাধ্য নেই ওকে রক্ষা করে। এখন যে কি করি? মহাভাবনায় পড়ে যায় ময়মুনার। ছেলেটাকে ছেড়ে যেতেও মন চায় না তার, কিন্তু রাতে একবার যে জিন সম্রাটের কাছে যেতেই হবে। জামানের কপালে আলতো করে চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। সে সবে আকাশে পাখা মেলেছে, ভয়ঙ্কর একটা শব্দ কানে আসে। কয়েক মুহূর্ত পরেই দেখতে পেল পাখা মেলে উড়ে আসছে আফ্রিদি দানস, এক শয়তান জিন। তীরের মতো পাখা মেলে উড়ে গেল ময়মুনার। সোজা দানসের সামনে গিয়ে গর্জন করে উঠল, কোন অধিকারে আমার সীমানায় এসেছিস? আজ পাখার এক ঘায়ে তোকে শেষ করব। ভয়ে কেঁপে উঠল দানস। সর্বশক্তিমান জিন সম্রাটের কন্যার শক্তির কথা তার অজানা ছিল না। আতঙ্কে চিৎকার করে উঠল, সম্রাট সুলেমানের দোহাই, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এটা তোমার এলাকা। একজনের কথা ভাবতে ভাবতে আর কোনো কিছুই খেয়াল ছিল না আমার। কার সর্বনাশ করার কথা ভাবছিলি? দানস কাচুমাচু মুখ করে বলল, তুমি কি যে বলো, আসলে আমি একটা জিনিস দেখলাম, সারা দুনিয়ায় তেমনি কোথাও দেখিনি। চীনা মুলুকের উপর দিয়ে উড়ে আসছিলাম। চীনের পশ্চিম প্রান্তে সম্রাট ঘায়ুরের রাজ্য। এমন পরাক্রমশালী সম্রাট দুনিয়ার আর আছে বলে মনে হয় না। তার রাজ্যের মেয়েদের কথা কি বলবো, সব যেন বেহেস্তের হুড়ি, একবার দেখলে আর চোখ ফেরানো যায় না। তবে ঘায়ুরের রাজ্যের সুন্দরীদের সেরা সুন্দরী হচ্ছে সম্রাট কন্যা বুদুর। কি তার রূপ! সারা দুনিয়ার সব সৌন্দর্য দিয়ে তিল তিল করে তাকে গড়ে তুলেছেন আল্লাহ। মেঘের মতো একরাশ কালো চুল, হরিণের মতো ঠোঁট, ঠোঁট দুটো যেন গোলাপের পাপড়ি। সেই ঠোঁটে যখন হাসি ঝরে পড়ে মনে হয় যেন ভোরের প্রথম আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সম্রাটের একমাত্র মেয়ে বুদুর বাপের নয়নের মণি। মেয়ে বড় হয়েছে দেখে সম্রাট শাদির কথা বলতেই বুদুর রেগে আগুন। বাপজান, আমি তো আগেই বলেছি জীবনে কোনোদিন শাদি করব না। দুনিয়ার সব পুরুষদের আমার জানা আছে, ওরা শাদি করে একজনকে আর ভালোবাসে আরেকজনকে। আমি যেমন আছি তেমন থাকব, আর যদি বেশি জোর করো তবে গলায় ছুরি বসিয়ে আত্মহত্যা করব। সম্রাট মেয়ের ওপর বিরক্ত হয়ে প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। 10 জন বাদী আর বুড়ি ধাইমাকে নিয়ে সেখানে থাকে বুদুর। আমি রোজ প্রাসাদের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বুদুরকে দেখি। কোনোদিন দেখি ঘুমিয়ে আছে, কোনোদিন দেখি ঘুমিয়ে আছে, কোনোদিন দেখি বাদীদের সাথে ছাদে ঘুরে বেড়াচ্ছে। দেখে আমার আর আঁশ মেটে না। আজও দেখলাম তাকে ফুলের বিছানায় ঘুমিয়ে আছে। আহা, তুমি যদি দেখতে, বুঝতে পারতে।
সারা দুনিয়ায় ওর কোনো জুড়ি নেই। দানসের কথায় হেসে উঠল ময়মুনার। রেখে দে তো শাহজাদি বুদুর, যদি আমার শাহজাদাকে দেখতিস তাহলে বুঝতিস সুন্দর কাকে বলে। দানস গম্ভীরভাবে বলল, তোমার কথা মানতে পারছি না। আমার বুদুরের চেয়ে সুন্দর কেউ হতেই পারে না। তুমি তো তাকে দেখোনি তাই বলছো, আর তুই আমার শাহজাদাকে দেখিসনি তাই বুদুরের রূপের এত দেমাগ করছিস। যদি দেখতিস তাহলে বুদুরের নামও করতিস না। বেশ, দেখাও তোমার শাহজাদাকে। ঠিক আছে, তবে আয় আমার সঙ্গে। তবে মনে রাখিস, তার যদি কোনো ক্ষতি করার চেষ্টা করিস তবে তোকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলব। দানসকে নিয়ে ময়মুনার উঠে এলো জামানের ঘরে। চাঁদের আলো সারা ঘরে লুটোপুটি করছিল। জামানের দিকে চোখ পড়তেই আর পলক পড়ে না দানসের, এক দৃষ্টে তাকিয়ে থাকে। ময়মুনারের ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। কিরে, কেমন দেখছিস? তোমার শাহজাদা সত্যিই সুন্দর, তবে দুজনকে দেখে আমি ঠিক বুঝে উঠতে পারছি না কে বেশি সুন্দর। একমাত্র যদি দুজনকে পাশাপাশি শোয়াতে পারতাম তবেই হয়তো বিচার করা যেত। কিন্তু দুজনকে পাশাপাশি শোয়াবি কেমন করে? চিন্দেশ কি এখানে? তার জন্য চিন্তা কি? তুমি বললে আমি কয়েক পলকে এখানে উড়িয়ে নিয়ে আসবো বুদুরকে। তবে দেখিস তার যেন ঘুম না ভাঙে। দানস চোখের পলকে উড়ে যায় চীনদেশে। পালঙ্কে গম্ভীর ঘুমে অচেতন ছিল বুদুর। তাকে কাঁধে তুলে নিল দানস। তারপর বাতাসের বেগে উড়ে এলো জামানের প্রাসাদে। সন্তর্পণে বুদুরের ঘুমন্ত দেহটাকে নামিয়ে দিল জামানের পাশে। ময়মুনার বলে ওঠে, এবার দেখ কে বেশি সুন্দর। দানস পাল্টা জবাব দিল, তোমার শাহজাদা সুন্দর, তবে বুদুরের চেয়ে বেশি নয়। দেখো তো কি মুখ। দাঁড়াও, ওর সেমিসটা খুলে দিই, তখন দেখবে শরীরের কি গড়ন। গায়ের সেমিসটা খুলে দিল দানস। একটা ফুটন্ত যৌবন অন্ধকার থেকে আলোয় বেরিয়ে আসে। ময়মুনার কয়েক পলক বুদুরের দিকে তাকিয়ে থাকে, তারপর দানসের দিকে মুখ ফেরালো। তোর বুদুর সুন্দর, তবে আমার শাহজাদার সাথে তুলনা চলতে পারে না। দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। কিছুতেই মীমাংসা হয় না কে বেশি সুন্দর। শেষে ময়মুনার বলল, দেখ, এভাবে কোনো দিনও মীমাংসা হবে না। তার চেয়ে অন্য কাউকে ডাকা হোক, যে আমাদের তর্কের নিষ্পত্তি করতে পারবে। বেশ, তুমি ডাকো তাকে। ময়মুনার মাটিতে 3 বার লাথি মারে। সাথে সাথে মাটি ফুঁড়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর চেহারার এক জিন। তার পিঠে কুচ, একটা পা খোড়া, এক চোখ নেই, মাথায় 6টা শিং, লম্বা লম্বা আঙুলে তলোয়ারের মতো বাঁকানো নখ। জিনের নাম হলো কাশকাশ। ময়মুনারের সামনে এসে কুন্নিশ করে দাঁড়ালো। হুকুম করুন মালকিন। আমি আর এই দানস একটা সমস্যায় পড়েছি, তোমাকে তার মীমাংসা করে দিতে হবে। পালঙ্কে শুয়ে আছে এক শাহজাদা ও আরেক শাহজাদি। তোমাকে ভালো করে দেখে বলতে হবে দুজনের মধ্যে কে বেশি সুন্দর। কাশকাশ এগিয়ে যায় পালঙ্কের দিকে। বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে দুজনকে দেখতে থাকে। তারপর খানিক ভেবে বলল, মালকিন, আমার পক্ষে এর বিচার করা সম্ভব নয়। দুজনেই এত সুন্দর, কার রূপ কত বেশি কার কম বলার সাধ্যই নেই আমার। ফাটটা হলো শুধু একজন মেয়ে আর একজন ছেলে। ময়মুনার বলল, তবে কি করা যায়? একটা কাজ করতে পারেন মালকিন, বিচারের ভার ওদের ওপরেই ছেড়ে দিন। একজনকে ঘুম পাড়িয়ে আরেকজনকে জাগান, দেখুন কে কার জন্য বেশি ব্যাকুল হয়ে ওঠে। ছেলেটা যদি মেয়েটাকে দেখে প্রেমে পড়ে যায় তবে বুঝতে হবে মেয়েটার রূপের জাদু আছে, আর মেয়েটা যদি ছেলেটাকে দেখে আর নিজেকে স্থির রাখতে না পারে তবে বুঝতে হবে ছেলেটার আকর্ষণ বেশি। দানস ময়মুনার দুজনেই কাশকাশের কথায় খুশি হয়। ময়মুনার বলল, বেশ, আগে বুদুরকে ঘুম পাড়িয়ে শাহজাদার ঘুম ভাঙাবো, তারপর শাহজাদাকে ঘুম পাড়িয়ে বুদুরকে জাগাবো, আর আমরা অদৃশ্য হয়ে সব দেখব। সাথে সাথে ময়মুনার আর কাশকাশ অদৃশ্য হয়ে যায়, আর দানস একটা মৌমাছি হয়ে আলতো করে জামানের কাঁধের কাছে কামড়ে দিল। মৌমাছির কামড়ে ঘুম ভেঙে যেতেই কাঁধের উপর হাত বুলিয়ে পাশে হাত রাখে, ঠিক যেখানে শুয়েছিল বুদুর।
গায়ে এক টুকরো বস্ত্র নেই। জামানের হাতখানা গিয়ে পড়ল বধূরের নরম পায়ের ওপর। ঘুমের ঘোর তখন কাটেনি জামানের। হাতটা নাড়াতেই নরম নরম ঠেকে। ধর্মর করে উঠে বসল জামান। তার বিছানার পাশে এ কে শুয়ে আছে? তাড়াতাড়ি চোখটা দু হাতে রগড়ে নিল। স্বপ্ন দেখছে না তো? একটা রক্ত মাংসের নগ্ন মেয়ে তার পাশে শুয়ে আছে। নিজের গায়ে চিমটি কাটে। না, সত্যিই তো জেগে আছে। চারিদিকে তাকালো, কোথাও কেউ নেই। দরজা ভেজানো রয়েছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে জামান। আহা, কি অপরূপ রূপ মেয়েটার! সমস্ত শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। আস্তে আস্তে তার শরীরে হাত বুলিয়ে দিতে থাকে। উরু, কোমর, পেট, স্তন, ঘাড়, ঠোঁট। এক অনাস্বাদিত আনন্দের স্রোত বয়ে যায় জামানের সমস্ত অনুভূতিতে। এতদিন সে মেয়েদের উপেক্ষা করেছে। আজ মনে হলো মেয়েদের দেহে এত সৌন্দর্য, তার যৌবনের এত আনন্দ, কোনোদিন তো এর স্বাদ পায়নি সে। আজ আর নিজেকে বঞ্চনা নয়, দু চোখ ভরে দেখব ওই বিকশিত রূপ। প্রাণ ভরে আস্বাদন করব দেহ সুধা। আস্তে আস্তে মুখ নামিয়ে ডাকে, হে আমার প্রিয়তমা, চোখ মেলে চাও, একটি বার আমার দিকে তাকাও। জাদুর মোহে ঘুম ভাঙে না বধূরের। জামান যেন উন্মত্তের মতো হয়ে ওঠে। দু হাতে বধূরের নরম দেহটা নিয়ে খেলা করতে থাকে। তার ঠোঁটে, স্তনবৃন্তে, গ্রীবায়, যোনিদেশে পাগলের মতো মুখ ঘষতে থাকে। মিলনের তীব্র আকাঙ্ক্ষায় আর নিজেকে সংযত রাখতে পারে না। তীব্র রিরিংসায় বধূরের দেহের ওপর নিজের দেহটা মেলে ধরতেই মুহূর্তে চমকে ওঠে। আচমকা তীব্র আঘাত পাওয়া মানুষের মতো বধূরকে ছেড়ে দিয়ে কয়েক হাত তফাতে সরে আসে। এ নিশ্চয়ই আব্বাজান আর উজিরের কাজ। একটা সুন্দরী মেয়েকে ঘরে ঢুকিয়ে দিয়ে তাকে পরীক্ষা করতে চাইছে। না, এমন একটা মেয়ে পেলে শাদী করতে কোনো আপত্তি নেই তার। কালই আব্বাজানকে গিয়ে বলবো, তোমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব। নিজের হাতের একটা আংটি খুলে দিয়ে সে বধূরের হাতে পরিয়ে দিল। তারপর তার পেটে আলতো চুম্বন করে বলল, আজ নয়, শাদীর রাতেই হবে আমাদের প্রথম মিলন। সাথে সাথে ময়মুনারের মায়া জাদুতে গভীর ঘুমে ঢলে পড়ল জামান। তারপরেই ছোট্ট মৌমাছি হয়ে উড়ে গিয়ে বধূরের বুকে কামড়িয়ে দিল দানস। সে এত জোরে কামড়ালো যে সাথে সাথে ঘুম ভেঙে গেল বধূরের। ধর্মরিয়ে বিছানায় উঠে বসল বধূর। চোখ মেলতেই সে চমকে উঠল। এ কে শুয়ে আছে তার পাশে? এমন রূপ, এমন দেহ! এ কি কোনো মানুষ, না বেহেশতের কেউ? গায়ে হাত রেখে ডাক দিল বধূর, কে তুমি? কোনো সাড়া নেই। আবার ডাক দিল বধূর। ঘুমিয়ে আছে মানুষটা, কিন্তু কোথা থেকে এলো এ? বাইরে খোঁজারা পাহারা দিচ্ছে। তাদের চোখ এড়িয়ে কাকপক্ষীরাও ভেতরে ঢোকার ক্ষমতা নেই। তবে নিশ্চয়ই বাবাই একে পাঠিয়েছেন। আগে যদি জানতাম এমন রূপবান আমার স্বামী, তবে কি আপত্তি করতাম? জামানের মুখের ওপর মুখ রাখে বধূর। তার বুকের মধ্যে উথাল পাথাল করতে থাকে। দু হাতে জামানকে বুকে জড়িয়ে ঘুম ভাঙাতে চেষ্টা করে। হে আমার প্রিয়তম, একটি বার আমার দিকে তাকাও। তোমার যৌবনের উষ্ণ স্পর্শে আমার কুমারী জীবনের ঘুম ভাঙাও। তবুও সাড়া দেয় না। ঘুমের ঘোরে অচেতন হয়ে থাকে জামান। আর বধূর কামনার আগুনে পুড়তে থাকে। আঙুলের আংটি খুলে পরিয়ে দেয় জামানের হাতে। তারপরেই জামানের দেহের ওপর নিজের দেহ মেলে দিয়ে প্রতীক্ষা করে কখন জেগে উঠবে জামান। রক্তাক্ত হবে তার যৌবন, আর গম্ভীর তৃপ্তির সাগরে ভেসে যাবে দুজন। আর কিছু ভাবতে পারে না বধূর। ময়মুনারের জাদুঘুম নেমে আসে তার উপর। সাথে সাথে হাততালি দিয়ে নেচে ওঠে ময়মুনার। দানসের পেটে পাকনার এক খোঁচা দিয়ে বলে, দেখলি তো আমার শাহজাদা কেমন জিতে গেল? আর বলিহারি তোর শাহজাদিকে, পেটে খিদে মুখে লাজ। দানস মুখ গম্ভীর করে বলল, বধূরের আর কি দোষ বলো? অমন রূপ দেখলে কেউ আর কি ঠিক থাকতে পারে? এবার তবে মেয়েটাকে রেখে আসি। ময়মুনার বলল, নিয়ে যা, তবে আর কখনো আমার সাথে কোনো কিছুতেই বড়াই করতে আসিস না। দানস আর দাঁড়ালো না।
বধূরের গায়ে জামা পরিয়ে উড়িয়ে নিয়ে চলল চীন দেশে তার প্রাসাদে। সকালবেলায় জামানের ঘুম ভাঙতেই মনে পড়ে গেল কাল রাতে যে মেয়েটিকে দেখেছিল সে মেয়েটা কোথায়। বিছানা ছেড়ে চারিদিক দেখল, কোথাও তো নেই। তবে কি সে চলে গিয়েছে, না বাপজান তাকে নিয়ে গিয়েছে? দরজার বাইরে বসে ঝিমুচ্ছিল প্রহরী। জামান ডাক দিতেই ছুটে এলো তারা। আমাকে ডেকেছেন শাহজাদা? কালকের সেই মেয়েটা কোথায় গেল? প্রহরী চোখ বড় বড় করে বলল, কোন মেয়ের কথা বলছেন জনাব? আমি তো কাউকে দেখিনি। কেন, কাল যে মেয়েটা আমার বিছানায় শুয়েছিল? কোনো মেয়ে তো আপনার বিছানায় শোয়নি জনাব। রাতে আমি ফটকের সব দরজা বন্ধ করে দিয়ে এসেছিলাম, সকালে গিয়ে দরজা খুলেছি। তাছাড়া সারা রাত আমি আপনার দরজার সামনে ঘুমিয়েছি। আমাকে পার হয়ে দরজা খুলবে কি করে? মনে হচ্ছে আপনি বোধহয় স্বপ্ন দেখেছিলেন। প্রহরীর কথা শুনে মেজাজ গরম হয়ে গেল জামানের। মিথ্যে কথা বলবার জায়গা পাসনি? জলজান্ত একটা মেয়েকে আমার ঘরে ঢুকিয়ে দিস, বলছিস আমি কিছুই জানি না? এখনো বলছি সত্যি কথা বল, নয়তো পিটিয়ে তোর চামড়া তুলে দেব। জামানের কথা শুনে ভয় পেয়ে যায়। প্রহরী মুখ কাচুমাচু করে বলল, বিশ্বাস করুন শাহজাদা, আপনার ঘরে আমি কোনো মেয়ে দেখিনি। কি, আবার মিথ্যে কথা? রাগের চোটে প্রহরীর পেটে এক লাথি কষিয়ে দিল জামান। কয়েক হাত দূরে ছিটকে পড়তেই জামান এগিয়ে গিয়ে তার চুলের মুঠি চেপে ধরে বলল, এখনো সত্যি কথা বল হারামজাদা, নয়তো আজ তোরই একদিন কি আমারই একদিন। ভয়ে ঠকঠক করে কাঁপছিল প্রহরী। জনাব, আল্লাহর নামে বলছি, আমি কোনো মেয়েকেই দেখিনি। কি, আল্লাহর নামে মিথ্যে কথা বলছিস? রাগে দমাদম মারতে আরম্ভ করে দিল জামান। বেচারা প্রহরী কিছুই জানে না। যতই বলে আমি কিছু জানি না, ততই জামানের চরঘষি বেড়েই চলে। মনে মনে ভাবে, এ বেটা নির্ঘাত জানে কোথায় আছে মেয়েটা। প্রহরীর কোমরে দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যায় দুর্গের পেছনে। সেখানে আদ্যিকালের পুরনো একটা কুয়ো ছিল। প্রহরীকে সোজা কুয়োর মধ্যে নামিয়ে দিল জামান। জলে পড়ে হাবুডুবু খেতে থাকে প্রহরী। কনকনে ঠান্ডা জল। প্রহরীর প্রাণ যাবার জোগাড়। প্রহরী বুঝতে পারে মিথ্যে কথা না বললে শাহজাদার হাত থেকে রক্ষা নেই। তাড়াতাড়ি চেঁচিয়ে উঠল, জনাব, আমাকে তুলুন, আমি সত্যি কথা বলছি। প্রহরীর কথায় বিশ্বাস করে জামান। দড়ি ধরে ওপরে তুলে নিয়ে আসে প্রহরীকে। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছিল প্রহরী। তার উপর মার খেয়ে কুয়োর পাড়ে লেগে সারা শরীর কেটে কুটে একাকার। এই দেখে জামানের কেমন মায়া হলো। বলল, যা, আগে ভিজে পোশাক ছেড়ে আয়, একদম দেরি করবি না। জামানের কাছ থেকে ছাড়া পেয়ে প্রহরী সোজা দৌড়, একেবারে সুলতানের পায়ের উপর এসে আশ্রয় পড়ল। সর্বনাশ হয়েছে জাহাপনা, শাহজাদা একেবারে পাগল হয়ে গেছেন। চমকে উঠল সুলতান। কি আবোল তাবোল বকছিস? বিশ্বাস করুন জাহাপনা, দেখুন শাহজাদা আমার কি অবস্থা করেছে। পাশেই বসেছিলেন উজির। এক ধমক দিয়ে বললেন, তুই কি করেছিস? প্রহরী সব কথা বলতেই উজিরের মুখে আর কোনো কথা নেই। সুলতানের রাগ গিয়ে পড়ল উজিরের উপর। এই সব কিছু তোমার জন্যে হয়েছে। তোমার কথাতেই সবার মধ্যে জামানের শাদির কথা বললাম, আর তাতেই রাগ করে ছেলেটাকে দুর্গে বন্দি করলাম। এখন যদি ছেলেটা পাগল হয়ে যায়, তবে সব দায়িত্ব তোমার। উজির মাথা নিচু করে বললেন, প্রহরী কি বলতে কি বলছে, আমি নিজে গিয়ে একবার দেখে আসছি। উজির দুর্গে গিয়ে জামানের কামরার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। যদি সত্যি সত্যি শাহজাদা পাগল হয়ে গিয়ে থাকে? দরজার ফাঁক দিয়ে দেখে নিল। নিজের মনে কোরআন পড়ছে শাহজাদা জামান। নিশ্চিন্ত হল উজির। এই সব ব্যাটা প্রহরীর বানানো গল্প। ঘরে ঢুকে শাহজাদাকে জিজ্ঞাসা করলেন, কেমন আছো বেটা? কোরআন বন্ধ করে জামান বলল, ভালো আছি উজির সাহেব। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আর ওই বেটা প্রহরীটা আমাকে কি ভয় ধরিয়ে দিয়েছিল। বেটা নির্ঘাত জোর নেশা করেছিল। বলে কিনা তুমি বলেছ কাল রাতে একটা মেয়ে এই ঘরে ছিল। জামান গম্ভীরভাবে বলল, প্রহরী ঠিক কথাই বলেছে, আর সেই মেয়েটাকে পাঠিয়েছিল আপনি আর বাপজান। তাই এখন জানতে চাইছি মেয়েটা কি, কোথায় রেখেছেন তাকে।
উজিরের তো ভিড়মি খাওয়ার জোগাড়। বিশ্বাস করো শাহজাদা, আমি কোনো মেয়ের খবর জানি না। তাছাড়া তুমি যে মেয়ের কথা বলছো তেমন মেয়ের কথা আমি কখনো শুনিনি। রাগে ফেটে পড়ল জামান। উজির সাহেব, আপনি বয়স্ক মানুষ, আমার কাছে মিথ্যে কথা বলবেন না। উজির ভয়ে ভয়ে বলল, তুমি বিশ্বাস করো, আমি কোনো মেয়েকেই পাঠাইনি। এবার আর নিজেকে সামলাতে পারে না জামান। উজিরের সাদা দাড়ি ধরে এক টান দেয়। ডাল সামলাতে পারলেন না উজির, ছিটকে গিয়ে পড়লেন ঘরের এক কোনায়। একটা দাঁত মাড়ি থেকে উপড়ে গেল। জামানের হাতে রয়ে গেল এক গোছা দাড়ি। উজির বুঝতে পারলেন শাহজাদার হাত থেকে রক্ষা নেই। কোনো রকমে উঠে দাঁড়িয়েই বললেন, কি করব বলুন? স্বয়ং সুলতান নিষেধ করেছিল, তাই কিছু বলতে পারিনি। আপনি আমাকে ছেড়ে দিন, এখনই গিয়ে মেয়েটাকে নিয়ে আসি। জামান রাগে মাটিতে পা ঠুকে চিৎকার করে উঠল, যত তাড়াতাড়ি সম্ভব পারো মেয়েটাকে নিয়ে এসো, নয়তো আমি কাউকে ছাড়ব না। আর দাঁড়ালেন না উজির, কোনো রকমে সুলতানের সামনে এসেই কেঁদে ফেললেন। দেখুন সুলতান, শাহজাদা আমার কি অবস্থা করেছে। মনে হচ্ছে শাহজাদা একেবারেই পাগল হয়ে গেছে। উজিরের কথা শুনে আর নিজেকে স্থির রাখতে পারলেন না সুলতান। আমি এক্ষুনি জামানের কাছে যাব, তুমিও যাবে আমার সাথে। সুলতান জামানের ঘরে আসতেই তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বাপকে সেলাম করল জামান। ছেলের ভাবভঙ্গি দেখে অস্বাভাবিক কিছু মনে হলো না সুলতানের। জামানের পাশে গিয়ে বসলেন এবং বললেন, বেটা, এখানে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? না বাপজান, আমার কোনো কষ্ট হচ্ছে না। তাছাড়া এখানে এসে মনের সুখে পড়াশোনা করছি। কি কি বই পড়লে? কোরআন পড়েছি, ধর্মকথা পড়েছি, আবু সামাতের কবিতার বই পড়েছি। আজ জুম্বাবার, আর বই পড়তে হবে না, চলো একসাথে নামাজ পড়ব। জামান সুলতানের মুখের দিকে তাকিয়ে অবাক হয়। বাপজান, আজ তো জুম্বাবার নয়, আজ বুধবার, কাল বৃহস্পতি, পরশু শুক্রবার, আমাদের জুম্বাবার। সুলতান উজিরের দিকে আর চোখে তাকালেন। ভাবখানা ছেলে কেমন ঠিক বলল দেখলে তো। তারপর জামানের পিঠে হাত রেখে বললেন, বয়স হয়েছে তো, দিন মাস তারিখের আর ঠিক মতো হিসাব রাখতে পারি না। এবার তোমাকেই সব দায়িত্ব নিতে হবে। তুমি আমার হীরের টুকরো ছেলে, আর এরা বলে কি তোমার মাথায় গন্ডগোল হয়েছে? খোয়াব দেখেই কোনো মেয়ের জন্য পাগল হয়ে উঠেছ? যত সব বাজে কথা। জামানের মুখ গম্ভীর হয়ে ওঠে। বাপজান, আমি খোয়াব দেখিনি, আমি স্বীকার করছি আমার ভুল হয়ে গিয়েছিল। মেয়েদের সম্বন্ধে আমার মনে যে ভুল ধারণা ছিল তা সব ভেঙে গিয়েছে। আপনি আমার ঘরে কাল রাতে যে মেয়েটাকে পাঠিয়েছিলেন তাকেই শাদী করব, আর আপনার কথার অবাধ্য হব না। থতমত খেয়ে গেলেন সুলতান। সেই একই কথা ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেটা, তুই কি কাল রাতে একটু বেশি শরাব পান করেছিলি? জামানের মুখে কে যেন কালি ঢেলে দেয়। বিবর্ণ মুখে বলল, বিশ্বাস করুন, আমি শরাব পান করিনি, খোয়াবও দেখিনি। মেয়েটা আমার এই ঘরে শুয়েছিল। এই দেখুন বাপজান, আমার আঙুলে তার আংটি, আর আমার আংটিটাও নেই। আঙুল থেকে আংটিটা খুলে সুলতানের হাতে দিতেই সুলতান নড়ে চড়ে দেখে, গম্ভীর মুখে বলল, আংটিটা দেখে মনে হচ্ছে তো কোনো খানদানি ঘরের মেয়ের আংটি, কিন্তু সে এলোই বা কেমন করে আর গেলই বা কোথায়? হঠাৎ উজিরের দিকে মুখ ফিরিয়ে গর্জন করে উঠলেন সুলতান, সত্যি কথা বলো উজির, এ নিশ্চয়ই তোমার কারসাজি। উজির হাউ হাউ করে কেঁদে ফেললেন। আল্লাহর কসম, হজরতের নামে বলছি, আমি কোনো বিন্দু বিসর্গও জানি না, কিচ্ছু জানি না। সব কিছুই আমার কেমন অবাক লাগছে। উজির, ব্যাপারটা তুমি অনুসন্ধান করে দেখো, চারিদিকে তুমি খোঁজ খবর করো। জামান কাতর স্বরে বলে ওঠে, বাপজান, আপনি আজই তাকে এনে আমার শাদীর ব্যবস্থা করে দিন, নয়তো আমি আর বাঁচব না। তাকে না দেখে আমি আর এক দণ্ডও থাকতে পারবো না। সুলতান ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি প্রাসাদে চলো বেটা, আমি চারিদিকে লোক পাঠাচ্ছি। 2-4 দিনের মধ্যে তার নিশ্চয়ই সন্ধান পাওয়া যাবে। তবুও শান্ত হতে পারে না জামান। প্রাসাদে ফিরে এসে দিনরাত শুধু কবিতার বই পড়ে আর খোলা জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আর ভাবে,
কবে তার সাথে দেখা হবে। ওদিকে বহুদূরে চীন দেশে শাহজাদি বুদুরেরও সেই একই অবস্থা। সকালে ঘুম ভাঙতেই চারিদিকে তাকালো, কোথাও তো কেউ নেই। তবে কাল যে শাহজাদার পাশে রাত কাটালো, কোথায় গেল সে? নিশ্চয়ই আব্বাজানের হুকুমে এসেছিল, হুকুম তামিল করে ফিরে গেছে। সাথে সাথে ডাক দিল, ধাইমা। বুড়ি ধাই দরজার সামনে ঘুমোচ্ছিল। বুদুরের ডাক শুনে ছুটে এলো। কি হয়েছে শাহজাদি? কাল রাতেই যে ছেলেটা আমার ঘরে শুয়েছিল, সেই ছেলেটা কোথায় গেল? বুড়ি থতমত খেয়ে গেল। কি কথা বলছিস? সারা রাত আমি তোর দরজার সামনে শুয়েছিলাম। তাছাড়া বাইরের সব দরজা বন্ধ। মহলের বাইরে খোঁজা ও প্রহরীরা পাহারা দিচ্ছে। কার সাধ্যি এখানে ঢোকে? শাহজাদি কোনো রকমে গায়ের ওপর সেমিসটা চাপিয়ে বিছানার উপরে উঠে বসল। তারপরেই রাগে চিৎকার করে বলল, বুড়ো বয়সে মিথ্যে কথা বলতে লজ্জা করে না? ভালো চাস তো বল, কাল রাতে যে নওজওয়ান খুবসুরত ছেলেটা আমার বিছানায় শুয়েছিল, কোথায় গেল সে? বুড়ি ভ্যাবাচাকা খেয়ে বুদুরের মুখের ওপর তাকিয়ে থাকে। বুদুরের সারা মুখে চুম্বনের চিহ্ন, এলোমেলো চুল। আবার চিৎকার করে উঠল বুদুর। কি হলো বুড়ি, চুপ করে আছিস কেন? ভালো চাস তো এখনো বলছি, সত্যি কথা বল, তাকে কোথায় লুকিয়ে রেখেছিস? বুদুরের চিৎকারে আর সব বাদীরা ছুটে আসে। সবাইকে দেখে একটু সাহস পায় বুড়ি। বুদুরের কাছে গিয়ে বলে ওঠে, বেটি, তুই নিশ্চয়ই খোয়াব দেখেছিস, এখানে কেউ আসেনি। আর রাগ সামলাতে পারে না বুদুর। এক লাফে বিছানা থেকে নেমে দেওয়ালে ঝুলানো তলোয়ার টেনে নেয়। খাপ থেকে তলোয়ার বের করে তেড়ে যেতেই সকলে ঘুমড়ি খেয়ে ঘর থেকে বেরিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। দুজন বাদীকে নিয়ে বুড়ি দাসী সোজা ছুটে আসে সম্রাটের কাছে। সর্বনাশ হয়েছে সম্রাট, আমাদের শাহজাদি একেবারে বদ্ধ উন্মাদ হয়ে গেছেন। সম্রাট মেয়ে অন্তঃপ্রাণ বুড়ির কথা শুনে লাফ দিয়ে উঠলেন। কি পাগলের মতো কথা বলছো? বিশ্বাস করুন জাহাপনা, আমি যা বলছি সব সত্যি। সব কিছু খুলে বলতেই সম্রাটের মুখে আর কোনো কথা নেই। কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, চলো, আমি নিজের চোখে সব কিছু দেখতে চাই। প্রাসাদে মেয়ের ঘরে ঢুকতেই বুদুর সম্রাটের কাছে এসে দাঁড়ালো। বাবজান, আর আমি তোমার কথার অবাধ্য হব না, এবার তুমি আমার শাদীর ব্যবস্থা করে দাও। মেয়ের কথা শুনে খুশি হলেন সম্রাট। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে বেটি, আমি খোঁজ করছি, কোনো শাহজাদা কিংবা সুলতানের সাথেই তোমার শাদী দেব। না বাবজান, কাল রাতে তুমি যাকে পাঠিয়েছিলে আমার কাছে, সে ছাড়া অন্য কাউকে আমি শাদী করব না। আমি তো কাউকে পাঠাইনি বেটি। হ্যাঁ পিতা, তুমি পাঠিয়েছিলে। আহা, কি রূপ তার, দেখে মন ভরে না। এই দেখো, সে তার আংটি খুলে আমার আঙুলে পরিয়ে দিয়েছে। যেখান থেকে পারো তাকে নিয়ে এসো। সম্রাটের তো দিশেহারা অবস্থা, মনে হচ্ছে মেয়েটার মাথা খারাপ হয়ে গেছে। বাইরে এসে বুড়িকে বললেন, তুমি ওর ওপর নজর রাখো, ও যেন কোনোভাবে নিজের কোনো ক্ষতি করতে না পারে। প্রাসাদে ফিরে এসেই উজিরকে ডেকে পাঠালেন সম্রাট। তুমি একটা উপায় বের করো উজির। সব কথা শুনে উজির বললেন, মনে হচ্ছে আমাদের শাহজাদির সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে। আপনি চারিদিকে ঘোষণা করে দিন, যে শাহজাদিকে সারিয়ে তুলবে তাকে প্রচুর পুরস্কার দেওয়া হবে। তাহলে পুরস্কারের লোভে তো প্রাসাদে মানুষের ভিড় লেগে যাবে। তাহলে আরও ঘোষণা করুন, যদি কেউ শাহজাদিকে সুস্থ করে তুলতে না পারে তবে তার গর্দান যাবে। সম্রাটের ঘোষণা চারিদিকে ছড়িয়ে পড়ল। পুরস্কারের লোভে অনেকে এসে হাজির হলো, কিন্তু কেউই রাজকন্যাকে সুস্থ করে তুলতে পারল না। শুধু প্রাসাদের সামনেই কাটা মুন্ডুর সংখ্যা বাড়তে লাগলো। শাহজাদি বুদুরের ধাইমার এক ছেলে ছিল, নাম মারজাবান। ছেলেবেলা থেকে বুদুরের সাথে একসাথে খেলা করেছে, ঝগড়া করেছে, ভাই বোনের মতো বড় হয়েছে। বড় হয়ে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছিল। 1 বছর পর দেশে ফিরে আসতেই তার চোখে পড়ল সারি সারি কাটা মুন্ডু। মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা? সব কথা শুনে মারজাবান বলল, মা, আমি নানান দেশ ঘুরেছি, নানান তন্ত্রমন্ত্র শিখেছি, জাদুও কম শিখিনি। তাছাড়া মিশরের সবচেয়ে বড় হাকিমের কাছে শিখেছি হাকিমি বিদ্যা। তুমি আমাকে একবার গোপনে শাহজাদির কাছে নিয়ে চলো, আমি নিশ্চয়ই তার রোগ সারিয়ে দিতে পারবো।
কিন্তু হারেমে তোকে কেমন করে নিয়ে যাব? মারজাবান জেদ ধরল, সে আমি জানি না মা, তোমাকে একটা কিছু ব্যবস্থা করতেই হবে। অনেক ভেবেচিন্তে একটা উপায় বার করে বুড়ি। ছেলেকে মেয়েদের মতো সাজিয়ে হারেমের দিকে রওনা হয়। সদরের সামনে আসতেই পথ আটকে দাঁড়ালো প্রহরী। নূতন লোকের হারামে ঢোকার হুকুম নেই। মুখ খিচিয়ে উঠল বুড়ি, ন্যাকামো দেখে আর বাঁচি না, এ আমার মেয়ে, শাহজাদির সব থেকে প্রিয় সখী, ছেলেবেলা থেকে একসাথে খেলা করেছে, বড় হয়েছে, আর তুই তাকে শাহজাদির কাছে যেতে দিবি না? দাঁড়া, এক্ষুনি গিয়ে খবর দিচ্ছি শাহজাদিকে। প্রহরী ভয় পেয়ে তাড়াতাড়ি সদর দরজা খুলে দিল। বুদুরের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে বোরখা খুলে ফেলল মারজাবান। তাকে দেখেই ছুটে এলো বুদুর। ভাই, এরা সবাই আমাকে পাগল বলছে, তুমি বিশ্বাস করো আমি পাগল হইনি, আমি আগের মতোই সুস্থ। মারজাবান বুদুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সেই জন্যই তো তোমার কাছে এলাম, একবার তোমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে চাই, তার আগে তোমার সব কথা শুনতে চাই। বুদ্ধিমান লোকেরা মানুষের কথা শুনেই তাকে বিচার করে। বুদুর কোনো কথাই গোপন করে না। সব শুনে মারজাবান বুঝতে পারে বুদুর কোনো যুবকের প্রেমে পাগল হয়েছে। তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার দুঃখ আমি বুঝতে পারছি বুদুর, এই প্রেমের জ্বালা অন্যেরা কেমন করে বুঝবে বলো? আমার মনে হয় এ কোনো জিন কিংবা পরীর কাজ, তারাই তোমাদের দুজনকে মিলিয়েছে। আমি আজই বেরিয়ে পড়ছি, আমার বিশ্বাস নিশ্চয়ই তাকে খুঁজে পাব। এমন রূপ দুনিয়ার একজন কি দুজনেরই হয়, আর যে আংটি দেখালে একমাত্র বাদশাহ আর সুলতানরাই এই আংটি পরে। তুমি আর কিছুদিন অপেক্ষা করো, আমি প্রয়োজন হলে সারা পৃথিবী খুঁজেও তোমার ভালোবাসার মানুষকে নিয়ে আসবো তোমার কাছে। বুদুরের কাছ থেকে, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পরদিনই বেরিয়ে পড়ল মারজাবান। পুরো 1 মাস ধরে দেশে দেশে ঘুরে বেড়ায় মারজাবান। কত মানুষের কাছে সন্ধান করে, কেউই শাহজাদার সন্ধান দিতে পারে না। শেষে এক জাহাজে এসে থামে মারজাবান। নানান দেশ ঘুরে এক জাহাজ এসে ভিড়েছিল বন্দরে। তার কাপ্তেনের কাছে খোঁজ করতে সে বলল, খালিদান রাজ্যের সুলতানের ছেলে জামানের কথা শুনেছি, দুনিয়ায় তার মতো সুন্দর পুরুষ আর কেউ নেই। 2 মাস হলো সেও অসুস্থ। কোনো এক ভিনদেশি শাহজাদিকে এক রাতের জন্য দেখেছিল, তারপর তাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। মারজাবানের বুঝতে অসুবিধা হলো না, 1 মাস ধরেই যাকে খুঁজে বেড়াচ্ছে সে আর কেউ নয়, শাহজাদা জামান। এখান থেকে খালিদান কত দূর? আমাদের এই জাহাজ তো সেই পথ দিয়েই যাবে, তুমি ইচ্ছে করলেই আমাদের জাহাজে যেতে পারো। এ তো মেঘনা চাইতেই জল। এক কথায় রাজি হয়ে গেল মারজাবান। সাগরের পথ ধরে জাহাজে ভেসে চলল। 20 দিন ভালোভাবে কেটে গেল। হঠাৎ একদিন সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। শুরু হলো ঝড়। জাহাজটা মোচার খোলার মতো দুলতে দুলতে খানিক দূরে গিয়ে ভেঙে 2 টুকরো হয়ে গেল। প্রাণ বাঁচাতে 1 টুকরো কাঠ বুকে জড়িয়ে ভেসে চলল মারজাবান। 2 দিন ভাসার পর জ্ঞান হারালো মারজাবান। সেই সময় খালিদানের একদল জেলে নৌকায় করে সাগরে মাছ ধরতে গিয়েছিল। তাদের চোখে পড়ল একটা ছেলে সাগরে ভেসে চলেছে। তাড়াতাড়ি তাকে তুলে নিল নৌকায়। সাগরের তীরেই উজির সাহেবের প্রাসাদ। জেলেরা মারজাবানকে এসে শুইয়ে দিল উজিরের প্রাসাদের সামনে। উজির তখন রাজপ্রাসাদে যাচ্ছিলেন। একটা তরতাজা জওয়ান ছেলেকে পড়ে থাকতে দেখে চাকরদের ডেকে বললেন, তোরা একে বাড়ির ভেতরে নিয়ে যা। তারা পোশাক পাল্টিয়ে এক পাত্র শরাব খাওয়াতেই চোখ মেলে তাকালো মারজাবান। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে উঠতেই উজির ডেকে পাঠালো তাকে। মারজাবান সেলাম করে দাঁড়াতেই হুজির বললেন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভিনদেশী। ঠিকই অনুমান করেছেন জনাব, আমি আসছি সুদূর চীনদেশ থেকে। খালিদান যাব বলে বেরিয়েছি। পথে জাহাজ ডুবে গিয়ে এই বিপত্তি। তুমি তো খালিদানেই এসে পৌঁছেছ। আমি এখানকার সুলতানের উজির। আনন্দে লাফ দিয়ে উঠল মারজাবান। ইয়া আল্লাহ, সবই তোমার ইচ্ছে। এবার নিশ্চয়ই শাহজাদা জামানের সন্ধান পাওয়া যাবে। উজিরের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। শাহজাদা জামানের কাছে তোমার কি প্রয়োজন? শুনেছি তার অসুখ, আমি একটি বার তাকে দেখতে চাই। উজির অবাক চোখে মারজাবানের দিকে চেয়ে থাকেন। তুমি শুধুই শাহজাদা জামানের সঙ্গে দেখা করবে বলে এসেছ?
আমার মন বলছে আমি তাকে সুস্থ করতে পারবো। আপনি শুধু একটি বার আমাকে তার সাথে দেখা করিয়ে দিন। উজিরের কি মনে হলো কে জানে, বললেন, ঠিক আছে, আমি তোমাকে তার কাছে নিয়ে যাব, তবে যাওয়ার আগে আমি সব কিছু জানতে চাই। উজির সমস্ত বৃত্তান্ত খুলে বলল। সব শুনে মারজাবান বুঝতে পারে শাহজাদার এক রাতের প্রণয়নী শাহজাদি বুদুর ছাড়া আর কেউ নয়। কিন্তু সে কথা গোপন করে তখনই উজিরের সাথে জামানের প্রাসাদে রওনা হলো। নিজের কক্ষে শুয়েছিল শাহজাদা জামান, চোখ দুটো বোঝা, দেহ শীর্ণ। তার সামনে গিয়ে দাঁড়াতেই মারজাবান অস্ফুট স্বরে বলে উঠল, আল্লাহ, তোমার কি অপরূপ সৃষ্টি। এরা দুজনেই পরস্পরের জন্যই জন্মেছে। মারজাবানের কথা কানে যেতেই চোখ মেলে তাকালো জামান। উজির সাহেব আবার কি জন্য একে নিয়ে এলেন কে জানে। জামান কিছু বলবার আগেই মারজাবান কবিতার সুরে বলল, আমি ভ্রমর হয়ে ফুলের খবর নিয়ে এসেছি। এক রাতের দেখা ফুল, তাকে ভুলতে চাইলেই কি ভোলা যায়। মারজাবানের কবিতা শুনেই চমকে উঠল জামান। তাড়াতাড়ি বিছানায় উঠে বসে বলল, কে তুমি? মারজাবান উজিরের দিকে ইশারা করতেই ঘর থেকে বেরিয়ে যান উজির। দরজা বন্ধ করে বিছানার পাশে এসে দাঁড়ালো মারজাবান। কয়েক পলক স্থির চোখে জামানের দিকে চেয়ে মৃদুস্বরে বলল, আমি আসছি শাহজাদি বুদুরের কাছ থেকে। চীন সম্রাটের কন্যা আমার বোন। এক রাতে সেও তোমারই মতো মিলেছিল এক শাহজাদার সাথে। হাজার চেষ্টা করেও তার ঘুম ভাঙাতে পারেনি। শুধু তার হাতের আঙুলে নিজের রক্তবর্ণ হীরের আংটি পরিয়ে দিয়েছিল। ভোরবেলায় ঘুম ভাঙতে দেখে নিজের কক্ষেই শুয়ে আছে বুদুর। কেমন করে সেই অপরূপ রূপবান শাহজাদার সাথে মিলন হলো সে নিজেও জানে না। সাথে সাথে পাগলের মতো বিছানা ছেড়ে উঠে দু হাতে মারজাবানকে জড়িয়ে ধরল জামান। এ তো আমার এক রাতের হঠাৎ পাওয়া সেই প্রেয়সী। এই দেখো তার সেই আংটি। আংটির এক কোনায় চীনা ভাষায় লেখা বুদুরের নাম। চিনতে ভুল হলো না মারজাবানের। তাহলে আমি ঠিক মানুষের কাছেই পৌঁছেছি। আনন্দে জামানের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। তুমি আমাকে এক্ষুনি বুদুরের কাছে নিয়ে চলো দোস্ত। তার অদর্শন আমি আর সহ্য করতে পারছি না। চিন্তায় পড়ে যায় মারজাবান। জামানকে পাশে বসিয়ে বলল, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো। চীন দেশ এখান থেকে বহু দূর। তোমার যা শরীরের অবস্থা, এতে দূরের পথ এখনই যাওয়া সম্ভব নয়। না দোস্ত, আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আজ রাতেই দুজনে গোপনে বেরিয়ে পড়ব। চলো, ঘরের বাইরে যাব। জামানকে ঘরের বাইরে আসতে দেখেই উজিরের মুখে হাসি ফুটে ওঠে। তখনই খবর যায় সুলতানের কাছে, শাহজাদা সম্পূর্ণ সুস্থ। আনন্দে মারজাবানকে বুকে টেনে নিলেন সুলতান। তোমাকে 1,00,000 স্বর্ণমুদ্রা আর 100 হীরা মণিমাণিক্য উপহার দেব। মারজাবান সুলতানের পায়ের সামনে নতজানু হয়ে বলল, আমার গোস্তাপি মাফ করবেন সুলতান। আমি পথে পথে দেশে দেশে ঘুরে বেড়াই। সামান্য যেটুকু বিদ্যা জানি তাতে মানুষের উপকার করি। ধন দৌলত নিয়ে কোথায় রাখবো জাহাপনা। শাহজাদা সুস্থ হয়ে উঠেছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তবে একটা উর্জি আছে, আমি এখানে যে কয়েকদিন আছি শাহজাদার সাথেই থাকতে চাই। হাসি মুখে অনুমতি দিলেন সুলতান। সারাদিন আনন্দেই কেটে গেল। রাত হতেই দুজনে বিছানা ছেড়ে উঠে পড়ল। চারিদিকে সকলে ঘুমিয়ে আছে। পেছনের দরজা দিয়ে তারা বেরিয়ে পড়ল। ভোর রাতে জাহাজ ছাড়ছিল। দুজনে উঠে পড়ল জাহাজে। 1 মাস 20 দিন চলার পর জাহাজ এসে ভিড়ল চীনের এক বন্দরে। সেখান থেকে 2টো ঘোড়া কিনে নিয়ে দুজনে ছুটতে আরম্ভ করল। 4 দিন চলার পর তারা এসে পৌঁছালো সুলতান ঘয়ুরের রাজধানীতে। জামানের আর তর্স হয় না। মারজাবানকে বলে, আমি এখনই যাব আমার প্রিয়তমার কাছে। মারজাবান জামানের পিঠ চাপড়ে বলল, দোস্ত, বুদুর এখন সম্রাটের প্রহরীদের কড়া পাহারায় আছে। সেখানে যাও কি সহজ কথা। তাছাড়া এই লম্বা পথ এসে শরীরের কি হাল হয়েছে দেখো তো। 4 দিন এখানকার সরাইখানায় বিশ্রাম নাও। শরীরটাকে আগের মতো চাঙ্গা করে তোলো। তার মধ্যে আমি বুদুরের কাছে যাওয়ার একটা উপায় খুঁজে বার করছি। 4 দিন দুজনে খায় দায় ঘুমায় আর শুয়ে শুয়ে বুদুরের কথা ভাবে। 4 দিন পার হতেই মারজাবান বলল, এবার তৈরি হয়ে নাও দোস্ত,
আগে হামামে গিয়ে ভালো করে স্নান করে নিতে হবে। স্নান করে এসে দাঁড়াতেই জামানকে দেখে মারজাবানের আর চোখের পলক পড়ে না। আমি যদি ছেলে না হয়ে মেয়ে হতাম তাহলে নির্ঘাত তোমার প্রেমে পড়ে যেতাম। জামান হেসে বলল, তুমি তো আমার প্রেমেই পড়ে গেছো, নয়তো এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এত বিপদের ঝুঁকি মাথায় নিয়ে আমাকে নিয়ে আসতে। এবার তাহলে আমাকে বদুরের কাছে নিয়ে চলো। আরে এত সহজে কি সেখানে যাওয়া যায়? আগে তোমাকে জাদুকরের বেশে সাজিয়ে দিই, তবেই তো সেখানে যাওয়ার রাস্তা খুঁজে পাবো। জামানকে জাদুকরের বেশে সাজিয়ে প্রাসাদের ফটকের কাছে নিয়ে গিয়ে মারজাবান বলল, এবার তুমি তোমার কাজ শুরু করো। প্রাসাদের ফটকের ঠিক সামনে একটা বড় পাথরের উপর চামড়ায় আসন পেতে বসল জামান। তারপর কয়েকটা গাছের শিকড় আর জল ভর্তি শিশি সামনে রেখে চিৎকার শুরু করে দিল, আমি দুনিয়ার শ্রেষ্ঠ জাদুকর। এই দুনিয়ায় এমন কিছু নেই যা আমি জানি না। মানুষের ভূত, ভবিষ্যৎ, বর্তমান সব আমার নখের আগায়। আমি জাদু বলে মুহূর্তে মানুষের দেহ ও মনের সব ব্যাধি সারিয়ে দিতে পারি। আমার জাদুমন্ত্রে তোমাদের সব বিপদ কেটে যাবে। তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরই জন্য এসেছি। জামানের কথাবার্তায় আর তার রাজকীয় রূপ দেখে চারিদিকে ভিড় জমে যায়। সম্রাটের উজির সেই পথ দিয়ে আসছিলেন। জামানের চিৎকার শুনে এগিয়ে এসে বললেন, কে তুমি, আর এখানে কি উদ্দেশ্যে এসেছো? আমি এক ভিনদেশী জাদুকর, তবে জাদুর খেলা দেখাই না। গুরুর আদেশে মানুষের ভাগ্য গণনা করি, আর যে ব্যাধি কেউ সারাতে পারে না আমি চোখের পলকে সেই ব্যাধি সারিয়ে দিই। তুমি আমাদের শাহজাদির ব্যাধি সারাতে পারবে? জামান ঝোলা থেকে একটা আয়না বার করে বিড়বিড় করে মন্ত্র পড়ে। তারপরেই চিৎকার করে উঠল, এক শয়তান জিন শাহজাদির দেহে বাসা বেঁধেছে। তাকে দূর করতে না পারলে শাহজাদি সুস্থ হতে পারবে না। কিন্তু যদি তাকে সুস্থ করতে না পারো কি শাস্তি হবে জানো তো? হেসে উঠল জামান। ফটকের সামনে ওই যে 24টা কাটা মুন্ডু আছে, তার সাথে আরো একটা মুন্ডু যোগ হবে। জামানের কথাবার্তা শুনে উজির আর অবিশ্বাস করতে পারেন না। তখনই গিয়ে সম্রাট ঘয়ুরকে সংবাদ দিলেন। সম্রাট গম্ভীর গলায় বললেন, সব শুনেও যদি সে আসতে চায় তবে তাকে নিয়ে এসো। জামান এসে সম্রাটকে কুর্নিশ করে দাঁড়াতেই চমকে উঠলেন সম্রাট। মানুষের এত রূপ হতে পারে না, দেখলে বিশ্বাস করা যায় না। একে দেখেই ভালোবাসতে ইচ্ছা করে। বয়সে তরুণ, এ কি পারবে বদুরের অসুখ সারাতে? আর যদি না পারে, ভাবতেই মনটা খারাপ হয়ে গেল সম্রাটের। এমন একটা সোনার চাঁদ ছেলেকে জল্লাদের হাতে তুলে দিতে হবে। গম্ভীর হয়ে বললেন, তুমি ফিরে যাও। জানো তো আমার মেয়ের অসুখ সারাতে না পারলে কি শাস্তি হবে? তোমার মতো এই কুচি বয়সে মৃত্যুদণ্ড দিতে আমার বুক ফেটে যাবে। কিন্তু আমি একবার যা ঘোষণা করেছি তা তো পালন করতেই হবে। জামান দৃঢ় কণ্ঠে বলল, সম্রাট, আপনি অকারণে আমার জন্য উতলা হচ্ছেন। আমি গুরুর কাছে যা শিখেছি তাতে পৃথিবীর কোনো ব্যাধি আমার কাছে দুরারোগ্য নয়। আপনি শুধু আমাকে শাহজাদির কাছে যাবার হুকুম দিন। সম্রাটের হুকুমে খোজা জামানকে নিয়ে চলল বুদুরের কাছে। পথে যেতে যেতে খোজা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। কি হলো? যদি শাহজাদিকে পাওয়ার লোভে এসে থাকো তাহলে এখনো সময় আছে, পালাও। কেন বেঘরে প্রাণটা দেবে? এর আগে কম লোককে দেখলাম না তো। সবাই যেন এক একজন পয়গম্বর, এসেই বলে কোনো চিন্তা নেই জাহাপনা, তুড়ি মেরে রোগ সারিয়ে দেব। শেষে নিজেরাই তুড়ি হয়ে উঠে গেল। খোঁজার কথা শুনে হেসে ফেলল জামান। তোমার কোনো চিন্তা নেই, আমি তোমাদের সুস্থ করতে এসেছি, প্রাণ বিসর্জন দিতে নয়। শাহজাদি দরজার সামনে গিয়ে দাঁড়াতেই খোঁজা বলল, আসুন জনাব, ভেতরে যাওয়ার দরকার নেই। আমি এখান থেকেই শাহজাদির চিকিৎসা করব। তুমি ওপাশে গিয়ে বসো, আমি কাজ শুরু করছি। খোঁজা সরে যেতেই জামান ঝোলা থেকে কাগজ বার করে চিঠি লিখতে বসল। প্রিয়তমা বধূ, আমি খালিদানের সুলতান পুত্র কামার আল জামান তোমাকে চিঠি লিখছি। মাত্র একটা রাত তোমাকে দেখেছি, সেই প্রথম আমার মনে তুমি ভালোবাসার যে আগুন জ্বালিয়ে দিয়েছ তাকে প্রকাশ করার কোনো ভাষা আমার জানা নেই। শুধু জানি তোমাকে ভালোবাসি, যে ভালোবাসার কোনো মৃত্যু নেই, শুধু আছে বিরহের যন্ত্রণা। যে যন্ত্রণায় তোমারই মতো আমিও প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হচ্ছি।
এবার বোধহয় সেই বিরহের অবসান হবে। তোমার দেওয়া আংটিটা পাঠালাম, এই দেখেই তুমি বুঝতে পারবে তোমার এক রাতের প্রিয়তম তোমারই দ্বারে তোমার প্রতীক্ষায় দাঁড়িয়ে। চিঠি লেখা শেষ হলেই তার মধ্যে আংটিটা মুড়ে খোঁজাকে বলল, তুমি এই চিঠিটা নিয়ে তোমার শাহজাদিকে দিয়ে এসো। খোঁজা দরজা খুলে ঘরে ঢোকে। বিছানায় স্নান মুখে শুয়েছিল বুদুর। খোঁজা চিঠিটা দিতেই বিরক্তি ভরে হাত বাড়িয়ে দিল বুদুর। আবার কোন হাকিম এলো কে জানে। চিঠিটা খুলতেই তার হাতের আংটিটা বেরিয়ে পড়ল। এ কি, এ তো আমার হাতের আংটি, এ আংটি হাকিম কোথায় পেল? তাড়াতাড়ি চিঠি খুলে পড়তে আরম্ভ করল। পড়া শেষ হতেই আনন্দে চিৎকার করে দরজা খুলে বেরিয়ে এলো বুদুর। সামনে দাঁড়িয়ে তার প্রিয়তম জামান। বাঁধ ভাঙা ঢেউয়ের মতো জামানের বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল বুদুর। জামান তার 7 রাজার ধন মানিককে দু হাতে বুকের মধ্যে জড়িয়ে ধরল। সব দেখে শুনে খোঁজার মুখে আর কোনো কথা নেই। এক ছুটে সম্রাটের কাছে গিয়ে বলল, জাহাপনা, শাহজাদি একেবারে সুস্থ হয়ে গেছেন। জাদুকর ঘরের বাইরে থেকেই তাকে সুস্থ করে দিয়েছে। সম্রাট উজিরকে নিয়ে ছুটে এলেন। বাবাকে দেখেই বুদুরের মুখে হাসি ফুটে উঠল। কতদিন পর মেয়েকে হাসতে দেখে সম্রাটের সে কি আনন্দ। মেয়েকে আদর করে বললেন, আজ সারা রাজ্য জুড়ে উৎসব হবে। তারপরেই জামানের দিকে চেয়ে বললেন, কে তুমি জাদুকর? জামান ছদ্মবেশ খুলে সম্রাটকে কুর্নিশ করে বলল, আমি খালিদানের সুলতান শাহরিমানের পুত্র কামারল জামান। সম্রাট অবাক হয়ে বললেন, খালিদান? শুনেছি সে তো অনেক দূরের পথ। ঠিকই শুনেছেন সম্রাট, এত দূরের পথ পার হয়ে বুদুর কেমন করে আমার প্রাসাদে গিয়েছিল জানি না। সেই থেকে আমি তার সন্ধান করছি। সমস্ত ঘটনা খুলে বলে জামান। সব শুনে সম্রাট বললেন, তোমাদের এ ঘটনা রূপকথার চেয়েও অদ্ভুত। আমি এখনই এক কলমচিকে বলছি, সে যেন এই কাহিনী সোনার কলমে চিরকালের জন্য লিখে রাখে। উজির গম্ভীর গলায় বললেন, সম্রাট, আপনি তো কাহিনী লিখে রাখবেন, কিন্তু যাদের নিয়ে কাহিনী তাদের কি হবে? সম্রাট হেসে বললেন, তাদের জন্য কাজীকে ডাকা হবে। সকলেরই মুখ শুকিয়ে গেল। বুদুর করুণ মুখে বলল, বাবা, আমরা তো কোনো অপরাধ করিনি। তোমরা দুজনে দুজনকে ভালোবেসেছ, সেই অপরাধী কাজী তোমাদের শাদীর ব্যবস্থা করবে। আনন্দে সকলের মুখে হাসি ফুটে উঠল। সম্রাট পরদিনই রাজ্যের যত গণ্যমান্য ব্যক্তিদের ডেকে কামারল জামানের সাথে বুদুরের শাদী দিলেন। সমস্ত প্রাসাদ আলোয় সাজানো হলো। 5 দিন ধরে সমস্ত রাজ্য জুড়ে চলল নাচ গান, খানাপিনা, আনন্দ উৎসব। অন্যদিকে বুদুর আর জামান প্রথম রাতের অপূর্ণ মিলন পূর্ণ করল। সুখের সায়রে ভেসে চলল জামান আর বুদুর। দিন মাসের আর হিসাব থাকে না। দেশ আর বাপ মায়ের কথা প্রায় ভুলেই গিয়েছিল জামান। একদিন রাতেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখল জামান। বাপজান যেন তাকে বলছে, বেটা, বউ পেয়ে কি বাপকে ভুলে গেলি? আমি যে তোকে ভুলতে পারছি না, সব সময় তোরই কথা মনে পড়ছে। খোদার কাছে যাওয়ার আগে কি তোর সাথে আর দেখা হবে না? বাপজানের মুখ চোখের সামনে থেকে মিলিয়ে যেতেই ঘুম ভেঙে গেল জামানের। বাকি রাত আর ঘুম হলো না। সকালে ঘুম ভাঙতেই বুদুরের চোখ পড়ল জামানের মুখ শুকনো, চোখ দুটোই জল টলটল করছে। বুদুর ওড়না দিয়ে জামানের চোখ মুছিয়ে বলল, কি হয়েছে তোমার? দেশের জন্য মন কেমন করছে? স্বপ্নে দেখলাম বাপজান আমার জন্য কাঁদছেন। তারপর থেকে আমার মন বড় উতলা হয়ে উঠেছে। এবার আমি দেশে ফিরতে চাই। তুমি কি আমার সাথে যাবে? বুদুর হাসি মুখে বলল, সেখানেই তো আমার আসল ঘর। আজই আমি বাবাকে বলছি, 2-1 দিনের মধ্যেই আমরা রওনা হব। মেয়ের কথা শুনে সম্রাট ঘায়ুরের মন খারাপ হয়ে গেল, কিন্তু মেয়েকে তো শ্বশুরবাড়ি যেতেই হবে। বুদুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে মা, আমি তোমাদের যাওয়ার সব ব্যবস্থা করছি। তবে তুমি আমাদের একমাত্র মেয়ে, তোমাকে বেশি দিন না দেখলে খুব কষ্ট হবে। বুদুর সান্ত্বনা দিয়ে বলল, তুমি মন খারাপ করো না, মাঝে মাঝেই আমি আসবো তোমাদের কাছে। সম্রাট কন্যা শ্বশুরবাড়ি যাবে। 2 দিন ধরে চলল তার আয়োজন। 100 উটের পিঠে বোঝাই হলো নানান উপহার আর উপটৌকন। 10 বাক্স ভর্তি হিরে, মণি, মুক্তা, জহরত, সঙ্গে 100 দাস আর 100 সুন্দরী বাদী। প্রহরী হিসাবে সঙ্গে চলল 100 সৈনিক। সম্রাটের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো জামান আর বুদুর। দীর্ঘ পথ শোভাযাত্রা করে এগিয়ে চলল সকলে। সারা দিন ধরে পথ চলে রাতে বিশ্রাম নেয়। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। বুদুর সম্রাট কন্যা
চিরদিন রাজসুখে মানুষ দীর্ঘ পথ চলায় ক্লান্ত হয়ে পড়েছিল। তার অবস্থা দেখে জামান বলল, কয়েকদিন বিশ্রাম নিয়ে আবার রওনা হব। একটি নদীর ধারে এসে তাঁবু খাটাবার হুকুম দিল জামান। কাছেই একটা পাহাড়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান গাছ। জায়গাটা বড় ভালো লেগে গেল জামান আর বুদুরের। দুদিন বিশ্রাম নিতেই সুস্থ হয়ে উঠল বুদুর। জামান বলল, আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল সকালেই আমরা রওনা হব। জামান যাত্রার সব আয়োজন করে তাঁবুতে ফিরে আসতেই দেখে বিছানায় ঘুমিয়ে আছে বুদুর। পরনে শুধু কাচুলি আর ইজের, সমস্ত পোশাক মেঝেতে ছড়ানো। মুহূর্তে জামানের বুকের রক্তে তোলপাড় শুরু হয়ে যায়। এই একটা মাস একবারের জন্যেও মিলিত হয়নি তারা। জামানের মনে হলো ফুটন্ত গোলাপের মতো বুদুরের যৌবন যেন তাকে আহ্বান করছে। পায়ে পায়ে বুদুরের বিছানার পাশে গিয়ে বসে। তার স্বচ্ছ মখমলের ইজেরের দড়িতে টান দিতেই হাতে কিছুর স্পর্শ লাগে। ইজের খুলতেই দেখে তার সাথে একটা পাথর পিন দিয়ে আটা। অদ্ভুত আকৃতির পাথরটা, জাদু পাথর নয় তো? কৌতূহলে পাথরটা খুলে নিয়ে বাইরে আসে জামান। চতুর্মুখ কবচ, প্রতিটি মুখে বিচিত্র কারুকার্য করা। জামান বুঝতে পারে এ কবচ মার্জাবানের দেওয়া। হয়তো সব বিপদ আপদ থেকে রক্ষা করার জন্যই বোনকে এই কবচ দিয়েছে। হাতের তালুতে রেখে ভালো করে পাথরটা দেখছিল জামান। আচমকা একটা পাখি উড়ে এসে ছো বেড়ে পাথরটা তুলে নিয়ে সামনের গাছে গিয়ে বসল। হায় হায় করে উঠল জামান, কি সর্বনাশ! কবচটা হারিয়ে গেলে বুদুরের যদি কোনো ক্ষতি হয়। তাড়াতাড়ি গাছের দিকে ছুটতে আরম্ভ করলো জামান। একটা পাথর ছুটতেই পাখিটা উড়ে গিয়ে আরেকটা গাছে বসল। জামানও তার পেছনে ছুটতে আরম্ভ করলো। জামান শীষ দিয়ে ডাকতেই পাখিটা ভয় পেয়ে উঠতে আরম্ভ করলো। পাখি ওড়ে, জামানও তার পেছনে ছুটতে থাকে। যেমন করেই হোক বুদুরের ওই পাথর ফিরিয়ে আনতেই হবে। ছুটতে ছুটতে দিন শেষ হয়ে আসে। কোথা থেকে কোথায় এসে পড়ে হুঁশ থাকে না জামানের। এক সময় ঘন গাছপালার মধ্যে পাখিটা চোখের আড়াল হতেই জামানের হুঁশ হয়। দিন শেষ হয়ে সন্ধে নেমেছে। সে এক অচেনা জায়গায় এসে পড়েছে। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় গাছ আর টিলা। মানুষজনের কোনো চিহ্ন নেই। বুদুরের কথা মনে পড়ে গেল জামানের। তাকে একলা তাঁবুতে রেখে এসেছে। সে জোর পায়ে ফিরে চলে। খানিক দূরে যেতেই দাঁড়িয়ে পড়ল। এ তো সম্পূর্ণ অচেনা অঞ্চল বলে মনে হচ্ছে। তবে কি সে পথ হারিয়েছে? অন্ধকার নেমে এসেছে, এখন তো আর পথের সন্ধান পাওয়া যাবে না। তার উপর ক্লান্ত অবসন্ন শরীর, পা দুটো টনটন করছে। একটা গাছের তলায় শুতেই ঘুমিয়ে পড়ে জামান। পরদিন সকালে সেই পাখিটার তীব্র কর্কশ ডাকে ঘুম ভেঙে যায় জামানের। প্রচণ্ড রাগ হয়ে যায়। পাখিটা যেন তাকে ঠাট্টা করছে। একটা পাথর তুলে নিয়ে ছুটতেই পাখিটা উঠতে আরম্ভ করলো। জামানও ছুটতে আরম্ভ করলো। একটা পাখির কাছে হেরে যাবে সে? সারাদিন ধরে ছুটতে থাকে। মাঝে মাঝে গাছের ফল পেড়ে খায়, ঝর্ণার জলে তেষ্টা মেটায়। দেখতে দেখতে দিন শেষ হয়ে যায়, রাত নামে। জামান চারদিকে তাকাতেই দেখতে পায় সামনেই একটা বাগানের ফটো। হয়তো ওখানে গেলে কোনো মানুষের দেখা পাওয়া যাবে। সেই দিকে এগিয়ে যায়। সামনে যেতেই চোখে পড়ে গেল এক বুড়ো মালি কাজ শেষ করে ফটক বন্ধ করছে। তাড়াতাড়ি সামনে গিয়ে বলল, সালাম আলাইকুম চাচা। বুড়ো কিছুক্ষণ অবাক চোখে জামানের দিকে তাকিয়ে বলল, আলাইকুম সালাম। তোমাকে দেখে তো ভিনদেশি বলে মনে হচ্ছে। ঠিকই অনুমান করেছেন চাচা। আমি বহু দূর থেকে আসছি। দুদিন ধরে কিছু খাওয়া হয়নি। জামানের সাজ পোশাক আর অপরূপ রূপ দেখে মালি বুঝতে পারে এ কোনো বড় ঘরের ছেলে। নেহাত বিপাকে পড়ে তার বাগানে এসে পড়েছে। বাগানের একধারে বুড়োর কুটির। সেখানে জামানকে নিয়ে গিয়ে হাত মুখ ধোয়ায়, জল এনে দেয়। ঘরে যা খাবার ছিল সব এনে দিল জামানকে। খাওয়া দাওয়া শেষ হতেই বুড়ো বলল, তুমি এখানে এলে কেমন করে বেটা? সে অনেক কথা চাচা। বুড়ো জামানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি আমার বেটার মতো। আমার কাছে লজ্জার কিচ্ছু নেই। সব কিছু খুলে বলো, মনটা হালকা হবে। বুড়োর কথা শুনে ভালো লাগে জামানের। কোনো কিছু আর গোপন করে না। প্রথম রাত থেকে আরম্ভ করে পাখির পাথর চুরি অবধি সব কিছু বলে। বুড়ো বলল, চিন্তা করো না বেটা, আল্লাহর দয়ায় বুদুরের সাথে নিশ্চয়ই তোমার দেখা হবে। কিন্তু বুদুরের কি হবে? সে বুদ্ধিমতী মেয়ে। এক দুদিন অপেক্ষা করে নিশ্চয়ই খালিদানের দিকে রওনা হবে।
আর আমিও বন্দরে গিয়ে খোঁজ নিচ্ছি কবে খালিদানের জাহাজ ছাড়বে। সে কটা দিন তুমি আমার এখানেই থাকো। ওদিকে পালঙ্কে ঘুমিয়েছিল বুদুর। ঘুম ভাঙতেই দেখে তার ইজের খোলা, ইজেরে বাঁধা কবচটা নেই। এ নিশ্চয়ই জামানের কাজ। পাথরটা দেখে কৌতূহলে খুলে নিয়েছে, কিন্তু কোথায় গেল জামান? সারা রাত কেটে গেল। অস্থির হয়ে বিছানায় ছটফট করে বুদুর। হয়তো রাতে কোথাও আটকে পড়েছে, দিনের বেলায় নিশ্চয়ই ফিরে আসবে। সারা দিন কেটে গেল, রাত নামল, দুশ্চিন্তায় ছটফট করতে থাকে বুদুর। এসব ওই অলক্ষণে পাথরটার জন্য। কিন্তু জামান যদি না ফিরে, তার লোকজনের কাছে কি জবাব দেবে? তাছাড়া একা মেয়ে মানুষ, কার মনে কি আছে কে জানে। স্বামী নেই শুনলে তাকে খুন করে সবকিছু লুটপাট করে নেওয়াও অস্বাভাবিক নয়। ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বাক্স খুলে জামানের নূতন পোশাক বের করে পরে নিল। ছেলেদের মতো পোশাক পরে মাথায় টুপি দিল। খাস বাদী ঘরে ঢুকে তাকে জামান ভেবে সেলাম করতেই নিশ্চিত হলো বুদুর। তার এতদিনের বাদী যখন চিনতে পারেনি, তখন অন্য কারোর সাধ্য নেই তাকে বুদুর বলে চিনতে পারে। খাস বাদীকে ডেকে সব কথা বলে তাকে নিজের পোশাক পরিয়ে দিল বুদুর। এখন থেকে তুই হবি বুদুর আর আমি জামান। সকাল হতেই জামানের বেশধারী বুদুর বেরিয়ে এসে লোকজনদের বলল, তোমরা তাঁবু গোটাও, এবার আমরা রওনা হব। কয়েকদিন চলার পর তারা এসে পড়ল সমুদ্র তীরে এক নূতন দেশে। সেখান থেকে জাহাজ ছাড়বে খালিদানের দিকে। তখনও জাহাজ ছাড়ার কয়েকদিন বাকি। শহরের বাইরে তাঁবু ফেলার হুকুম দিল বুদুর। একদল অচেনা মানুষ এসে নগরের বাইরে তাঁবু খাটিয়েছেন শুনে সে দেশের সুলতানের লোকজন এসে হাজির। একজন ফৌজদার এসে কুর্নিশ করে বুদুরকে বলল, আপনারা কোথা থেকে আসছেন? জামানের শ্বাস পড়া বুদুর বলল, আমি খালিদানের সুলতান শাহরিমানের পুত্র কামার অল জামান। দেশ ভ্রমণে বেরিয়েছি। এটা কোন দেশ? এ দেশের নাম এবন। এখানকার সুলতান আরমানাম। সুলতানের নাম শুনেই বুদুর কুর্নিশ করে বলল, আপনি সুলতানকে আমার অভিবাদন জানাবেন। সুলতান আরমানাম শাহরিমানের নাম শুনেছিলেন। তার পুত্র এসেছে শুনে তখনই উজিরকে ডেকে বললেন, তুমি তাদের নিমন্ত্রণ করে নিয়ে এসো। সুলতানের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারলেন না বুদুর। পরদিন কিছু উপহার নিয়ে গিয়ে সুলতান আরমানামকে কুর্নিশ করতেই আরমানাম মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ বুদুরের দিকে চেয়ে রইলেন। পুরুষের এত রূপ হয়, না দেখলে বিশ্বাস করা যায় না। তারপরেই উঠে এসে বুদুরের হাত ধরে নিজের পাশের আসনে নিয়ে বসালেন সুলতান। তোমার পিতা মহামান্য সুলতান শাহরিমানের নাম আমি শুনেছি। তিনি আমার বন্ধু স্থানীয়। তার পুত্র হয়ে তোমার তাঁবুতে থাকা শোভা পায় না। আজ থেকে তুমি আমার প্রাসাদেই থাকবে। প্রাসাদে থাকার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না বুদুরের। পাছে সুলতান অসন্তুষ্ট হন ভেবে তার কথায় সম্মত হলো। নূতন প্রাসাদে বুদুরের থাকার আয়োজন হলো। তার সেবা যত্নের জন্য 10 জন বাদী নিয়োগ করা হলো। তার মনোরঞ্জনের জন্য নাচ গানের আয়োজন করা হলো। 2 দিন আনন্দেই কেটে গেল। তৃতীয় দিন বুদুরকে ডেকে পাঠালেন সুলতান। বুদুর অভিবাদন করে দাঁড়াতেই সুলতান বললেন, বেটা জামান, তোমাকে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে বলার নয়। খোদাই হয়তো তোমাকে আমার কাছে পাঠিয়েছেন। আমার একটি মেয়ে আছে। সে তোমার মতো রূপবতী না হলেও প্রকৃতই সুন্দরী। আমার ইচ্ছা তুমি তাকে শাদী করে এই সিংহাসনের ভার নাও। চমকে উঠল বুদুর। একজন মেয়ে হয়ে কি করে আরেকজন মেয়েকে শাদী করবে? শাদীর প্রস্তাব এড়াবার জন্য সে বলল, সুলতান, আমি তো আগেই চীনের শাহজাদি বুদুরকে শাদী করেছি। এক বেগম থাকতে দ্বিতীয়বার শাদী করা কি ঠিক হবে? হেসে উঠলেন সুলতান আরমানাম। আমাদের পবিত্র ইসলাম ধর্মে তো 4 জন বেগম রাখার কথা বলা হয়েছে। আমারই তো 3 বেগম। তুমি স্বচ্ছন্দ মনে শাহজাদি হায়াতল নুফাসকে শাদী করতে পারো। বুদুরের বুকের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায়। এখন যদি নিজের আসল পরিচয় দিই তাহলে বিপদ। হয়তো বুড়ো বয়সে আমাকে নূতন বেগম করবার জন্য স্বয়ং সুলতানই খেপে উঠবেন। সেও আরেক বিপদ। তার চেয়ে হায়াতকে শাদী করে তার কাছেই সবকিছু খুলে বলা যায়। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সমস্যা নিশ্চয়ই সে বুঝতে পারবে। মাথা নিচু করে বুদুর বলল, আমি হায়াতকে শাদী করতে সম্মত আছি সুলতান। আনন্দে তখনই উজিরকে ডেকে পাঠিয়ে সুলতান বললেন, শাহজাদির শাদী হবে। সারা রাজ্য জুড়ে উৎসব আয়োজনের ব্যবস্থা করো।
দুদিন পর মহা আড়ম্বরে হায়াতের সাথে বুদুরের শাদী হয়ে গেল। নূতন বর দেখে সকলেই খুশি। মুহূর্তের জন্যেও কারো মনে এলো না এই জামানের বেশধারী এক মেয়ে। প্রায় মাঝরাতে শাদীর সব অনুষ্ঠান মিটে যেতেই স্বয়ং সুলতানের বড় বেগম দুজনকে সাথে নিয়ে বাসর ঘরে পৌঁছে দিলেন। বিশাল কারুকার্য করা কক্ষের মাঝখানে পালঙ্ক পাতা, চারিদিকে সুগন্ধি ফুল ছিটানো। ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল বুদুর। হায়াতের চোখ মুখ খুশি আর আনন্দের অপূর্ব আভা। তার মুখের দিকে তাকাতেই নিজের পরিচয় দিতেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে বুদুর। শাদীর রাতেই তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাবে। তাছাড়া 2-3টে রাত ভালো করে দেখেও নেওয়া দরকার। বুদুর হায়াতের হাত ধরে বিছানায় বসিয়ে তার নরম গালে একটা চুমু দিল। মুহূর্তে লজ্জার আভায় মেয়েটার মুখ লাল হয়ে ওঠে। বুদুর বুঝতে পারে দেহ মনে মেয়েটা এখন শৈশব অতিক্রম করেনি। তার দিকে অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। কি দেখছো অমন করে? বুদুরের কথায় লজ্জা জড়ানো গলায় হায়াত বলে ওঠে, তোমাকে দেখছি। তুমি কি সুন্দর। তুমিও তো খুব সুন্দর, তবে তোমার মতো সুন্দর নই। বুদুরের দু চোখে ঘুম নেমে আসে। হায়াতের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি শুয়ে পড়ো, আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি। বুদুরের হাতের স্পর্শে হায়াতের সমস্ত শরীর জুড়ে কামনার আগুন বয়ে যায়। বুদুর বুঝতে পারে কুমারী মেয়ের ঘুম ভাঙছে। সন্তর্পণে নিজেকে গুটিয়ে নিয়ে বলল, তুমি ঘুমাও, আমার বড় ঘুম পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই হায়াত ঘুমিয়ে পড়ে। আলতো করে তার গায়ের রেশমি চাদরটা টেনে নিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল বুদুর। এদিকে সকাল হতেই বাদীরা আসে দুজনকে গোসল করাতে। চমকে উঠল বুদুর। গোসল ঘরে গেলেই তো তার আসল পরিচয় প্রকাশ হয়ে পড়বে। গম্ভীর গলায় বলল, এক ফকির আমাকে বলেছিল গোসলের সময় যেন কোনো নারীর ছায়া আমার উপর না পড়ে, সেই জন্য আমি একাই গোসল করি। তোমরা বাইরে অপেক্ষা করো। গোসল সেরে নূতন পোশাক পরে বাইরে আসতেই বাদীরা তাদের দুজনকে নিয়ে এলো সুলতান আর বেগমের কক্ষে। মেয়ে জামাই দুজনেই খুশি। সুলতান বুদুরকে বললেন, আজ থেকে তুমিই এ রাজ্যের শাসক, সব কাজ দেখাশোনা করবে। কিছুদিনের মধ্যেই এ রাজ্যের সমস্ত ভার তোমার উপর দিয়ে আমি সংসার জীবন থেকে ছুটি নেব। সুলতান বুদুরকে নিয়ে রাজসভায় যেতেই বেগম হায়াতকে কাছে টেনে নিয়ে বললেন, শাহজাদাকে তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ মা, এত ভালো আমি কাউকে দেখিনি। আমার গালে চুমু খেলো, মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি ঘুমাও। আমি ঘুমিয়ে পড়লাম। বেগমের মুখ গম্ভীর হয়ে গেল। শাদীর প্রথম রাতে তোমাদের মিলন হয়নি? এ তো ভালো কথা নয়। আজ রাতে তুমি জামানকে বাধ্য করবে সে যেন তোমাকে গ্রহণ করে। রাতে সব কামকাজ সেরে ঘরের দরজা বন্ধ করতেই বুদুরের চোখে পড়ল বিছানার উপর হায়াত বসে আছে। মুখ গম্ভীর, চোখ দুটো ছলছল করছে। দরজা বন্ধ করে পাশে গিয়ে দাঁড়ালো বুদুর। কি হয়েছে হায়াত? কোনো কথা বলে না হায়াত। তার নরম গালে কয়েকটা চুমু খেতেই ঠোঁটের কোণায় হাসি ফুটে উঠল। জানো, আজ মা আমাকে বকেছে। কেন? শাদীর প্রথম রাতের পরেও আমি নাকি কুমারী রয়ে গেছি, আমাদের মিলন হয়নি। আজ রাতে আর কিছু বলতে পারে না হায়াত। তার নরম দেহটা বিছানার উপর এলিয়ে দেয়। বুদুর বুঝতে পারে তৃষ্ণার্ত হয়ে উঠেছে হায়াত। তার সমস্ত পোশাক খুলে দিয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দেয়। তারপর সমস্ত শরীরে হাত বুলিয়ে দিতে থাকে। অদ্ভুত উত্তেজনার আবেশে একসময় ঘুমিয়ে পড়ল হায়াত। বুদুরের চোখেও ঘুম নেমে এসেছিল। হায়াতের পাশে শুতে শুতেই সেও ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল হতেই বেগম ডেকে পাঠালেন মেয়েকে। কাল রাতে কেমন কাটালি হায়াত? খুব ভালো। কাল রাতে সে আমার সব পোশাক খুলে বিছানায় শুইয়ে দিল, কত চুমু খেলো, আদর করলো, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কপাল চাপড়ে বলে উঠল বেগম, হায় হায়, 2 রাত কেটে গেল, এখনো তুমি কুমারী রয়ে গেলে। তবে কি শাহজাদার তোমাকে পছন্দ হয়নি? না মা, সে আমাকে খুব ভালোবাসে। তবে কেন সে তোমাকে গ্রহণ করছে না? আজ যদি সে তোমাকে গ্রহণ না করে তবে সুলতানের আদেশে কাল জামানকে কারাগারে পাঠাবো। আমার মেয়ের জীবন নিয়ে কখনোই তাকে ছিনিমিনি খেলতে দেব না। আর তুই বা কেমন মেয়ে, একটা পুরুষকে নিজের বাগে আনতে পারছিস না? মাথা নিচু করে থাকে হায়াত। রাতে দরজা বন্ধ করে জামান ঘরে ঢুকতেই তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল হায়াত। আজ আমাকে ফাঁকি দিতে পারবে না, আমি নিজের হাতে তোমার সব পোশাক খুলে দেব। তুমি কেমন পুরুষ,
নিজের বিবিকে নিয়ে বিছানায় শুতে ভয় পাও? মা বলেছেন আজ রাতে যদি তুমি আমাকে গ্রহণ না করো তবে কাল তোমাকে কারাগারে পাঠাবেন। বুদুর বুঝতে পারে আর নিজের পরিচয় গোপন করা সম্ভব নয়। হায়াতকে কাছে বসিয়ে বলল, আচ্ছা হায়াত, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? যদি আমাদের ভালোবাসা দুই বোনের মতো হয়। হায়াত অবাক চোখে বুদুরের দিকে তাকিয়ে থাকে। তুমি তো আমার স্বামী, বোন হবে কেমন করে? তোমাকে আমি সব বলছি, তার আগে কথা দাও তুমি একথা কারো কাছে প্রকাশ করবে না। তুমি আমার উপর বিশ্বাস রাখো, প্রাণ থাকতে কেউ একটি কথাও জানতে পারবে না। বুদুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এতদিন তোমরা সবাই জেনেছ আমি পুরুষ, আসলে আমিও তোমারই মতো একটা মেয়ে। হেসে ফেলল হায়াত। তুমি কি যে বলো, বিশ্বাস হচ্ছে না বুঝি? উঠে দাঁড়িয়ে একে একে সব পোশাক খুলে ফেলল বুদুর। শেষে কচুলিটা খুলে ফেলতেই বেরিয়ে আসে দুটি সুগঠিত স্তন। চোখের পলক পড়ে না হায়াতের। বুদুরের ঠোঁটের কোণায় মৃদু হাসি ফুটে উঠল। এখনো বুঝি বিশ্বাস হচ্ছে না? আস্তে আস্তে পাজামা খুলে ফেলে। বুদুরের পরনে শুধু এক টুকরো ইজের। গেট খুলতেই হায়াত ছুটে এসে বুদুরকে দু হাতে জড়িয়ে ধরে। এত রূপ তোমার, তবে কেন নিজেকে ছেলে সাজিয়ে রেখেছিলে? সে অনেক কথা বোন, আজ সব তোমাকে বলবো। কোনো কথাই গোপন করে না বুদুর। বলতে বলতে তার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। হায়াত সান্ত্বনা দেয়, তুমি দুঃখ করো না বোন, আমার মন বলছে জামানের সাথে ঠিক তোমার দেখা হবে। সেদিন তোমারও মনের দুঃখ ঘুচবে, তুমিও তো তারই বেগম। কিন্তু শাহজাদা কি আমাকে গ্রহণ করবে? সে ভার আমার। ততদিন পর্যন্ত তুমি শুধু আমার পরিচয় গোপন রেখো। রাত প্রায় শেষ হয়ে এসেছিল। হঠাৎ হায়াতের মনে পড়ে যায় মার কথা। দিদি, আজ যখন মা জানতে চাইবে তুমি আমাকে গ্রহণ করেছো কিনা, তখন কি বলবো? কিছুক্ষণ চিন্তা করে বুদুর। হঠাৎ তার নজরে পড়ল ঘরের কোনায় একটা টিয়া পাখি। এক কোপে টিয়া পাখির মুন্ডু কেটে ফেলল বুদুর। তার তাজা রক্ত ঢেলে দিল বিছানার ওপর। সকাল হতেই আর ধৈর্য ধরে রাখতে পারলেন না বেগম। মেয়ের মহলে এসে হাজির হলেন। তখনও হায়াত বিছানায় শুয়েছিল। আগেই গোসল করতে গিয়েছিল বুদুর। মেয়েকে দেখে বেগম বলল, কাল রাতেও কি সে তোমাকে গ্রহণ করেনি? হায়াত মুখ নিচু করে বিছানার দিকে তাকাতেই মেয়েকে দু হাতে জড়িয়ে ধরলেন বেগম। যাই, খুশির খবরটা সুলতানকে জানিয়ে আসি। গোসল ছেড়ে এসে বুদুর হায়াতের মুখে সব শুনে নিশ্চিন্ত হলো। এবার গোপনে অনুসন্ধান করতে হবে। ওদিকে বুড়ো মালির বাগানে দিন কেটে যায় জামানের। খালিদানের জাহাজ আর আসে না। সারা দিন বুড়োর সাথে বাগানের কাজ করে আর রাতের বেলায় ধর্মের আলোচনা করে। একদিন গাছতলায় বসেই দেশের কথা ভাবছিল জামান। হঠাৎ একটা কর্কশ শীতকারে চোখ মেলে তাকাতেই দেখতে পেল দুটো পাখি মারামারি করছে। ঠোঁটে ঠোঁট বেঁধিয়ে, নখে নখ বেঁধিয়ে দুজনেই ভয়ঙ্কর হয়ে উঠেছে। আচমকা একটা পাখি তার ধারালো নখ দিয়ে আরেকটা পাখির গলা চিরে দিল। সাথে সাথে পাখিটা মাটিতে ছিটকে পড়ল। জামান ছুটে গিয়ে পাখিটাকে তুলে ধরতেই বুঝতে পারল মারা পড়েছে পাখিটা। মরা দেহটা গাছের তলায় রেখে ফিরে আসতেই চোখে পড়ল দুটো পাখি উড়ে এসে মরা পাখিটার পাশে বসল। তারপর করুণ সুরে ডেকে উঠল। বেশ কিছুক্ষণ সেইভাবে বসে থেকে উড়ে যেতেই জামানের কানে এলো পাখির পাখা ঝাপটানির শব্দ। সেই দুটো পাখি একসাথে আক্রমণ করেছে খুনি পাখিটাকে। দুজনের মিলিত আক্রমণে পাখিটা মাটিতে পড়ে যেতেই একটা পাখি তার গলাটা চেপে ধরল, আর আরেকটা পাখি ধারালো নখ দিয়ে পেট চিরে নাড়িভুড়ি বার করে দিল। তারপর খুনি পাখিটার মরা দেহটাকে পাখার ঝাপটায় একটা গর্তের মধ্যে ফেলে দিয়ে পাখি দুটো উড়ে গেল। জামান তাড়াতাড়ি সেই দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল মরা পাখিটার নাড়িভুড়ি থেকে একটা পাথর মাটিতে পড়ে রয়েছে, রক্তে মাখামাখি। তবুও মনে হলো আগে কোথায় যেন পাথরটা দেখেছে। পাথরটাকে হাতে তুলে নিয়ে জলে ধুতেই চমকে উঠল। এ তো বুদুরের সেই কবচ। এই কবচ হারিয়েই সে বুদুরকে হারিয়েছে। মনে হচ্ছে এবার নিশ্চয়ই ভাগ্য প্রসন্ন হবে। রেশমি সুতো দিয়ে হাতে বেঁধে নিল কবচটা। বুদুরকে হারাবার পর এই প্রথম খুশিতে ভরে উঠল জামানের মন। গান গাইতে গাইতে কুটিরের দিকে ফিরে যেতেই মনে পড়ে গেল বুড়ো মালি তাকে বলেছিল জ্বালানি কাঠ আনতে হবে। বাগানের কোণে একটা মরা গাছ অনেকদিন ধরে দাঁড়িয়েছিল।
কুড়ুল নিয়ে গিয়ে সেই গাছটা কাটতে আরম্ভ করলো জামান। কিছুক্ষণের মধ্যেই গোড়া শুদ্ধ উপড়ে গেল গাছটা। নিচে একটা বড় গর্তের মুখ পরিষ্কার করতেই একটা কলসি উঠে এলো, কলসি ভর্তি মোহর। একটা কোদাল এনে মাটি খুঁড়তে আরম্ভ করলো জামান। সারা সকাল ধরেই মাটি খুঁড়তে বেরিয়ে এলো 20 কলসি মোহর। বুড়ো মালি ফিরে আসতেই তাকে সব দেখালো জামান। চাচা, এই সব মোহর তোমার, তুমি খাঁটি মানুষ, তাই আল্লাহ তোমাকে পুরস্কার দিয়েছেন। এখন তুমি এই ঐশ্বর্য ভোগ করো। বুড়োর মুখে হাসি ফুটে উঠল। আমি যা পাই তাই খাই, বাগানের কাজ করি, বাকি সময় আল্লাহর নাম করি, এই তো আমার জীবন। ধন ঐশ্বর্য নিয়ে আমি কি করব বেটা? এসবই তোমার, তুমি নাও বেটা। বুড়ো মালির কথা শুনে শ্রদ্ধায় জামানের মাথা নুয়ে পড়ে। চাচা, তাহলে তুমি আমার সাথে খালিদানে চলো, সেখানে গেলে তুমি পরম সুখে কাটাতে পারবে। বুড়ো মালি জামানের হাত ধরে বলল, না বেটা, এ বাগান ছেড়ে কোথাও গিয়ে আমি শান্তি পাবো না। এখানকার গাছপালা, ফুল ফল, মাটি সব যেন আমার সাথে একাত্ম হয়ে আছে। এখানেই কেটেছে আমার বাপ ঠাকুরদার জীবন। জন্ম থেকে এই বাগানেই আমি বড় হয়েছি। এ আমার কাছে বেহেশতের চেয়েও কম কিছু নয়। বেশ, তবে তুমি অর্ধেক মোহর নাও। অত দিনার নিয়ে আমি কি করব? তার চেয়ে কয়েকটা দিনার দিয়ে যাও, আমার কফিন কেনবার কাজে লাগবে। এই দেখো বেটা, ধন দৌলতের কথা বলতে বলতে আসল কথাটাই বলতে ভুলে গেছি। কাল খালিদানের জাহাজ ছাড়বে, আমি কাপ্তেনের সঙ্গে কথা বলেছি, সে তোমাকে নিয়ে যাবে। কিন্তু এই মোহরগুলো কেমন করে নিয়ে যাব? লোকে জানতে পারলে সব লুটে নেবে। মালি বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বাজার থেকে কয়েকটা বড় কলসি কিনে নিয়ে এসো, ভেতরে মোহর রেখে তার ওপর আমার বাগানে জলপাই ভর্তি করে দাও। সবাই ভাববে তুমি জলপাই বেচতে চলেছ। কথাটা মনে ধরল জামানের। 20টা কলসি ভর্তি করে মোহর রেখে তার উপর জলপাই রেখে মাটি দিয়ে মুখ কেটে দিল। শেষ কলসিটা ভর্তি করতে গিয়ে মনে হলো বুদুরের এই বহুমূল্য পাথরটা এভাবে হাতে বেঁধে রাখা ঠিক হবে না। কার কখন নজর পড়ে বলা যায় না। কবচটা কলসিতে পুরে তার উপর মোহর ঢেকে জলপাই ভর্তি করে দিল। কলসিটা চেনার জন্য মুখের কাছে সাদা রং করে দিল। বুড়ো বলল, আমি কাপ্তেনকে বলে আসছি, তার লোকজন পাঠিয়ে যেন সবকটা কলসি নিয়ে যায়। খানিক পর কাপ্তেন লোকজন নিয়ে এসে সবকটা কলসি নিয়ে গেল। আর যাওয়ার সময় বলে গেল, ভোর হলেই তুমি জাহাজে গিয়ে উঠবে, বাতাস উঠলেই আমি জাহাজ ছাড়ব। কাপ্তেন চলে যেতেই জামান ঘরে ঢুকে দেখে বুড়ো মালি বিছানায় শুয়ে পড়েছে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। 2 দিন বুড়োর শরীর খারাপ, পাছে জামানের মন খারাপ হয়ে যায়, তাই কিছু বলেনি। তাড়াতাড়ি জামান ওষুধ এনে বুড়ো মালিকে খাওয়ালো। রাত বাড়তে থাকে, জ্বরের ঘরে বেহুশ হয়ে যায় বুড়ো। সারা রাত তার মাথার পাশে বসে সেবা করে জামান, কিন্তু বুড়োর জ্বর কমে না। ভোর রাতে একবার চোখ মেলে তাকালো বুড়ো, মুখ ফুটে অস্ফুটে আল্লাহর নাম করে, তারপরেই সব শেষ। বুড়ো মালির পায়ের উপর মুখ রেখে কান্নায় ভেঙে পড়ল জামান। নিজের বেটার মতো ভালোবেসেছিল তাকে, তাকেই এখন শেষ কাজ করতে হবে। যে বাগানকে বুড়ো সবচেয়ে বেশি ভালোবাসত, সেই বাগানেরই এক কোণে মাটি খুঁড়ে নূতন কাপড় পরিয়ে বুড়োকে চিরদিনের মতো শুইয়ে দিল। কবরের উপর মাটি চাপা দিয়ে ফুল ছিটিয়ে দিতেই মনে পড়ে গেল, সারা সময় তো পার হয়ে গিয়েছে। প্রাণপণে ছুটতে আরম্ভ করলো বন্দরের দিকে। বন্দরে ঢুকেই কপাল চাপড়ে মাটিতে বসে পড়ল জামান। ভোরবেলায় পালে বাতাস পেয়ে জাহাজ বন্দর ছেড়ে চলে গেছে। একেবারে ভেঙে পড়ে জামান। এতদিন পর একটা জাহাজ এলো, তাতেও যাওয়া হলো না। মনে হচ্ছে বাকি জীবনটা বুড়ো মালির বাগানেই কাটাতে হবে। এদিকে জাহাজ প্রথমে গিয়ে ভিড়ল এবনের বন্দরে। নূতন জাহাজ এসেছে। বুদুর তার লোকজনদের আদেশ দিল, তোমরা জাহাজে গিয়ে খোঁজ নাও খালিদানের কোনো যাত্রী আছে কিনা। বুদুরের লোকজন ফিরে এসে বলল, জনাব, খালিদানের একজন যাত্রী ছিল, তার 20 কলসি ভর্তি জলপাই জাহাজে উঠেছে, কিন্তু মানুষটা জাহাজে উঠতে পারেনি। জলপাইয়ের নাম শুনেই বুদুরের জিভে জল এসে গেল। কোতোয়ালকে ডেকে বলল, তুমি জাহাজে গিয়ে উচিত মূল্যে 20 কলসি জলপাই কিনে নিয়ে আসবে। মালিকের বিনা অনুমতিতে জলপাই বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না কাপ্তেনের, কিন্তু নূতন সুলতানের হুকুম 100 দিনারে এক একটা কলসি বিক্রি করে দিল।
প্রতিটা কলসির গায়েই জামানের নাম লেখা ছিল। এ তার জামান নয় তো? হাতের সামনেই ছিল সাদা কলসিটা। কলসির মুখ খুলে কাত করতেই প্রথমে অল্প কিছু জলপাই বেরিয়ে এলো, তারপর সারা ঘরময় মোহর ছড়িয়ে পড়ল। মোহরের সাথে বেরিয়ে এলো বুদুরের সেই হারানো কবচ। কবচ দেখেই জ্ঞান হারালো বুদুর। তাড়াতাড়ি দাসীরা তাকে তুলে নিয়ে পালঙ্কে শুইয়ে দিল। ছুটে এলো হায়াত। চোখে মুখে জল দিতেই জামানের জ্ঞান ফেরে। হায়াতের দিকে চোখ পড়তেই কেঁদে ফেলে, তার সন্ধান পেয়েছি হায়াত। হায়াত ইঙ্গিতে দাসীদের ঘর থেকে বার করে দিয়ে জিজ্ঞেস করল, কার সন্ধান পেয়েছ দিদি? আমার জামানের। এই দেখো, আমার হারানো কবচ আর জামানের নাম লেখা কলসি। এবার নিশ্চয়ই তাকে খুঁজে পাবো। তখনই কাপ্তেনকে ডেকে পাঠালো বুদুর। এই কলসির মালিককে তুমি দেখেছ? মাথা নিচু করে কাপ্তেন বলল, দেখেছি সুলতান। এক বুড়ো মালির সাথে বিরাট এক বাগানে থাকি। কি বলবো সুলতান, আমি তো দেশে দেশে ঘুরে বেড়াই, কিন্তু কোনো মানুষের অত রূপ কোথাও দেখিনি। বুদুরের বুঝতে অসুবিধা হলো না এ তার জামান ছাড়া আর কেউ নয়। চোখের জল চেপে কাপ্তানকে বলল, তুমি আজই জাহাজ নিয়ে রওনা হও। যত তাড়াতাড়ি পারো এই জলপাইয়ের মালিককে নিয়ে এসো। লোকটা আগে আমার কাছে কাজ করত। সে জব্বর আচার তৈরি করত, কামাই করত বলে তাকে তাড়িয়ে দিয়েছিলাম। এত ভালো জলপাই পেয়েছি, কিন্তু আচার করবার লোক নেই। তুমি তাকে ধরে নিয়ে আসবে, একদিনও অপেক্ষা করবে না। তাকে নিয়ে আসতে পারলে এত পুরস্কার পাবে যে তোমাকে আর জাহাজ চালাতে হবে না। 3 পুরুষ রাজার হালে বসে কাটাতে পারবে। আর যদি তাকে না আনতে পারো, তবে সব সুলতানকে জানিয়ে দেব কোনো বন্দরে যেন তোমার জাহাজ ভিড়তে না পারে। কাপ্তেন বুদুরকে কুর্নিশ করে বলল, আপনি কিছু ভাববেন না সুলতান, 7 দিনের মধ্যেই আমি ঠিক তাকে নিয়ে আসব। তখনই কাপ্তেন জাহাজ নিয়ে রওনা হলো। 3 দিন পর বন্দরে এসে ভিড়ল জাহাজ। কাপ্তেন তার লোক লস্কর নিয়ে জামানের বাগানের দিকে রওনা হলো। সারাদিন বাগানে কাজ করে বিছানায় শুয়ে শুয়ে বুদুরের কথা ভাবছিল জামান। আর তার সাথে কোনোদিন দেখা হবে কিনা কে জানে। হঠাৎ কেউ দরজায় কড়া নাড়তেই বিছানায় উঠে বসল জামান। এই অসময়ে কে দরজায় কড়া নাড়ায়? জিজ্ঞাসা করতেই কাপ্তেন বলল, আমি এক মুসাফির, 1 রাতের জন্য আশ্রয় পাওয়া যাবে? জামান উঠে দরজা খুলে দিতেই লোকজন নিয়ে হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল কাপ্তেন। জামান কিছু বোঝবার আগেই তাকে বেঁধে নিয়ে চলল জাহাজে। জামান তো অবাক। কাপ্তেনকে বলল, তুমি আমাকে বেঁধে নিয়ে চলছো কেন? এবনের সুলতানের হুকুম। কে এই এবনের সুলতান? আমি তো তাকে কোনোদিন দেখিনি। এসব কথা তুমি সুলতানের সামনে গিয়েই বলো। জামান মনে মনে ভাবে, ওই কবচটা পেয়ে 20,000 মোহর পেল, আর কবচটা কাজছাড়া করে মোহর হারালো। বুড়ো মানুষটা মারা পড়ল, এখন বিনা অপরাধে বন্দী হতে হলো। এবনের বন্দরে গিয়ে জাহাজ ফিরতেই কাপ্তেন জামানকে নিয়ে চলল প্রাসাদে। পর্দার আড়াল থেকে জামানকে দেখেই চিনতে পারল বুদুর। পরনে সাধারণ পোশাক, উস্কো খুস্কো চুল, শুকনো মুখ, চোখের কোণে কালি পড়েছে, স্বাস্থ্য ভেঙে গিয়েছে। বুকটা টনটন করে উঠল বুদুরের। ইচ্ছে হলো ছুটে গিয়ে জামানকে বুকে টেনে নেয়, কিন্তু পরক্ষণেই নিজেকে সংযত করে। সকলেই জানে সে এ রাজ্যের সুলতান। তার আসল পরিচয় প্রকাশ পেলে হয়তো দুজনেরই বিপদ হবে। একজন দাসীকে ডেকে বলল, ওকে ভালো করে স্নান করিয়ে নূতন পোশাক পরিয়ে দাও, ওর সেবা যত্নের কোনো ত্রুটি না হয়। দাসী জামানকে নিয়ে যেতেই বুদুর হায়াতকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এইবার আমাদের দুঃখের দিন শেষ হবে। পরদিন সকাল হতেই বুদুর তার খাস বাদীকে হুকুম দিল, রাজবেশ পরিয়ে কালকের অতিথিকে আমার কাছে নিয়ে এসো। বুদুরের খাস কামরায় নিয়ে আসে জামানকে। পুরুষের বেশ পরা বুদুরকে দেখে চিনতেই পারে না জামান। সেলাম করে দাঁড়াতেই গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বুদুর বলল, তোমার নাম কি? জামান নিজের পরিচয় দিতেই বুদুর তার কবচটা বার করে বলল, ভালো করে দেখো তো, এটা কোনোদিন দেখেছ কি? আর নিজেকে সামলাতে পারে না জামান। 2 হাতে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু সুলতানের সামনে কান্নাকাটি অশোভন। বিবেচনায় তাড়াতাড়ি মুখ মুছে বলল, মাফ করবেন সুলতান, এই কবচের জন্য আমি আমার সবচেয়ে প্রিয়জনকে হারিয়েছি। তারই জন্য পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোমাকে আর পথে প্রান্তরে ঘুরে বেড়াতে হবে না। আমার বোনের সাথে তোমার শাদী দিতে চাই। মাফ করবেন জনাব, বুদুরকে না পেলে অন্য কোনো নারীকেই জীবনে গ্রহণ করতে পারবো না। বুদুরের চোখে জল এসে যায়।
অতি কষ্টে নিজেকে শান্ত করে বলল, তুমি অপেক্ষা করো, আমি আসছি। পাশের ঘরে গিয়ে পোশাক পাল্টে মেয়ের সাজে এসে দাঁড়াতেই জামান চিৎকার করে উঠল, বুদুর তুমি? পাগলের মতো ছুটে গিয়ে দু হাতে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বুদুর। আদরে সোহাগে চুম্বনে ভরিয়ে তোলে। দীর্ঘ বিরহের পর মিলনের প্রথম আবেশটুকু স্তিমিত হয়ে আসতেই জামান বলল, তুমি এখানে কেমন করে এলে? সবাই বলছে তুমি নাকি এ রাজ্যের সুলতান। বুদুর হেসে বলল, আমি নই, এ রাজ্যের সুলতানের নাম কামার আল জামান। জামান তো অবাক, তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, সব কিছু খুলে বলো বুদুর। দুনিয়ায় কত বিচিত্র ঘটনাই না ঘটে। বুদুর বলল, তাহলে চলো আমরা সুলতান আরমানাসের কাছে যাই, তার কাছে সবকিছু খুলে বলি। জামানকে নিয়ে বুদুর সুলতান আরমানাসের কাছে এসে দাঁড়াতেই সুলতান অবাক চোখে দুজনের দিকে তাকিয়ে থাকেন। এতদিন ছেলের সাজে বুদুরকে দেখেছেন, আজ মেয়ের সাজে তাকে দেখে চিনতে না পেরে বললেন, তোমরা কে বাছা? মনে হচ্ছে বেহেশত থেকে নেমে এসেছ। বুদুর মাথা নিচু করে বলল, আমি বুদুর, চীন সম্রাটের কন্যা, শাহজাদা কামার আল জামানের বেগম। তবে এতদিন তুমিই জামানের ছদ্মবেশে ছিলে? মাফ করবেন সুলতান, এছাড়া আমার সামনে আর কোনো পথ ছিল না। কিন্তু আমার হায়াতের কি হবে? রাজ্যের সকলেই জানে যে শাহজাদা জামানের সাথে হায়াতের শাদী হয়েছে। বুদুর মাথা নিচু করে বলল, আপনি তো শাহজাদা জামানের নাম শুনেই তার হাতে মেয়েকে তুলে দিয়েছিলেন। এখন যখন স্বয়ং শাহজাদা জামান এসে গিয়েছে, তখন আপনার ইচ্ছা কেন অপূর্ণ থাকে? সুলতান জামানের দিকে চেয়ে বলল, জামান, আমি তোমার কথা মনে করেই হায়াতের শাদী দিয়েছিলাম। আল্লাহর কি বিচিত্র লীলা, তুমি তখন নিজের বিবিকে খুঁজে বেড়াচ্ছ। আজ যখন তোমাকে খুঁজে পেয়েছি, তুমি হায়াতকে গ্রহণ করো। বুদুর ছাড়া অন্য কোনো মেয়ের কথা কোনোদিনও ভাবেনি জামান। সুলতানের অনুরোধে দ্বিধাগ্রস্তভাবে বুদুরের দিকে তাকাতেই বুদুর হাসি মুখে বলল, আমারও ইচ্ছে তুমি হায়াতকে শাদী করো। সে আমার বোনের মতো, আমিও তাকে খুব ভালোবেসে ফেলেছি। সে হবে তোমার প্রধানা বেগম, আমি বাদী হয়েই তোমার সেবা করব। বুদুরের মনের উদারতায় সকলেই মুগ্ধ হয়ে যায়। সুলতান বললেন, সত্যি তোমার কোনো তুলনা নেই বুদুর। পরদিন রাজ্যের সব গণ্যমান্য নাগরিকদের ডেকে সমস্ত ঘটনা বলে হায়াত আর জামানের শাদীর ঘোষণা করল সুলতান। জামান আর বুদুরের কাহিনী শুনে সকলেই আশ্চর্য হয়ে যায়। মহা সমারোহে জামান আর বুদুরের শাদী হয়ে গেল। 7 দিন ধরে সমস্ত রাজ্য জুড়ে চলল উৎসব। শাদীর পরদিন জামানের হাতে সিংহাসনের ভার তুলে দিলেন সুলতান। সকলের দুঃখের দিন শেষ হলো। জামান বাবার কাছে সংবাদ পাঠালো সে সুস্থ আছে, খুব শিগগির 2 বেগম নিয়ে তার কাছে ফিরে যাবে। 1 বছর পর 2 বেগম আর 2 ছেলে নিয়ে খালিদানে ফিরে গেল জামান। এরপর আর কোনো দিন তাদের ছাড়াছাড়ি হয়নি। শাহরাজাদ গল্প শেষ করতেই দুনিয়াজাদ বলল, দিদি, তোর এই গল্পটা খুব সুন্দর। এর চেয়েও সুন্দর গল্প আমার জানা আছে। রাত শেষ হতে তো এখনো অনেক দেরি আছে, আরেকটা গল্প শোনা। সারা রাত গল্প শুনলে ঘুমোবি কখন? এখন ঘুমিয়ে পড়, শেষ রাতে আবার গল্প শুরু করব। সুলতান শাহরিয়ার বললেন, মনে থাকে যেন শেষ রাতে গল্প শুরু করবে। শাহরাজাদ মাথা নেড়ে বলল, মনে থাকবে জাহাপনা। দুনিয়াজাদ দিদির বিছানা ছেড়ে নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। বাদশাহ শাহরিয়ার 2 হাতে শাহরাজাদকে বুকের মধ্যে টেনে নিলেন। তার বিশাল দেহের নিচে একটু একটু করে চাপা পড়ে গেল শাহরাজাদের নরম দেহটা। মিলনের পালা শেষ হতেই দুজনে পরস্পরের বক্ষলগ্না হয়ে ঘুমিয়ে পড়ে।